Hello my dear friend, brother and sister, welcome to my YouTube channel. I start a novel rebirth as a Surjoputra Karan in Mahabharata. আচ্ছা চলো শুরু করা যাক এই ভিডিও। সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম, সপ্তদশ অধ্যায়, 4 অন্ধকার সেনাপতির আক্রমণ। প্রথম পর্ব, ঝড়ের আগে নীরবতা। কালদুর্গের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে 7 জন রক্ষক। তাদের সামনে কালো সূর্য এবং তার 3 সেনাপতি। 4 জনের শরীর থেকেই কালো আগুনের মতো শক্তি বেরিয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে। চারদিকে এমন নীরবতা নেমে এসেছে যে বাতাসের শব্দও শোনা যাচ্ছে না। আদিত্যবীর ধীরে সামনে এগিয়ে এলেন। তার চোখ স্থির হয়ে আছে 4 অন্ধকার যোদ্ধার ওপর। তিনি নিচু স্বরে বললেন, সাবধান, এরা সাধারণ যোদ্ধা নয়, তমরাজের 4 প্রধান সেনাপতি। তিনি একে একে তাদের পরিচয় দিলেন। প্রথম জন, কালো সূর্য, অহংকারের অধিপতি। দ্বিতীয় জন, রুদ্রাক্ষ, ক্রোধের অধিপতি। তার হাতে বিশাল অগ্নিকুঠার। তৃতীয় জন, মায়াধর, বিভ্রমের অধিপতি। তার চোখের দিকে তাকালেই মানুষ বাস্তব ভুলে যায়। চতুর্থ জন, নিশাকেতু, মৃত্যুর ছায়ার অধিপতি। তার হাতে একটি কালো বর্ষা, যার আঘাতে জীবনশক্তি ক্ষয় হয়। সূর্য গভীরভাবে 4 জনের দিকে তাকিয়ে রইল। তার মনে হল, এরা শুধু শক্তিশালী নয়, বহু যুদ্ধের অভিজ্ঞ যোদ্ধা। ড্যাশ ড্যাশ ড্যাশ। কালো সূর্য মৃদু হেসে বলল, তোমরা 7টি পরীক্ষা পেরিয়েছ, কিন্তু সেগুলো ছিল কেবল প্রস্তুতি। এখন শুরু হবে বাস্তব যুদ্ধ। সে হাত তুলতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। বিদ্যুতের ঝলকে 4 সেনাপতির পেছনে হাজার হাজার অন্ধকার সৈন্য আবির্ভূত হল। এক মুহূর্তেই যুদ্ধক্ষেত্র পূর্ণ হয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। আদিত্যবীর নিজের ধনুক তুললেন। রক্ষকরা, মনে রেখো, আজ জয়ের জন্য নয়, সময়ের জন্য যুদ্ধ করবে। বীর অবাক হয়ে জিজ্ঞাসা করল, সময়ের জন্য? আদিত্যবীর উত্তর দিলেন, হ্যাঁ, তমরাজ এখনও পুরোপুরি জেগে ওঠেনি। যতক্ষণ তাকে আটকানো যাবে, ততদিন পৃথিবী বেঁচে থাকবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখন কালো সূর্য আকাশের দিকে তাকিয়ে গর্জে উঠল। আক্রমণ! হাজার হাজার অন্ধকার সৈন্য বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়ল। বীর ঢাল তুলে প্রথম আঘাত প্রতিহত করল। ঋত্বিকের রূপালী বর্ষা বিদ্যুতের মতো ঝলসে উঠল। নিশান্ত ছায়ার মধ্যে মিলিয়ে একের পর এক শত্রুকে নিরস্ত্র করতে লাগল। আরোহীর তীর আকাশ ঢেকে দিল। অদিতি আহতদের রক্ষা করতে করতে যুদ্ধ চালিয়ে গেল। মৃণালিনী নিজের তরবারি উঁচিয়ে মরুযোদ্ধাদের নেতৃত্ব দিল। আর সূর্য, সে অর্কবিজয় ধনুক তুলে কালো সূর্যের চোখে চোখ রাখল। দুজনের দৃষ্টি এক মুহূর্তের জন্য মিলল। কেউ কথা বলল না, কিন্তু দুজনেই বুঝল, এই যুদ্ধের ফলেই ভবিষ্যৎ নির্ধারিত হবে। ঠিক সেই মুহূর্তে কালো সূর্য নিজের ডান হাত তুলল। তার তালুতে ধীরে ধীরে তৈরি হতে লাগল এক বিশাল কালো সূর্য। আদিত্যবীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন, সবাই সরে যাও, ওটা কালোসূর্যাস্ত্র। কালো সূর্যটি ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করল। আর তার আলো পড়তেই চারপাশের সব সোনালী শক্তি দুর্বল হয়ে পড়তে লাগল। চলবে, সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। সপ্তদশ অধ্যায়, 4 অন্ধকার সেনাপতির আক্রমণ। দ্বিতীয় পর্ব, কালোসূর্যাস্ত্রের আবির্ভাব। আকাশে উঠল সেই বিশাল কালো সূর্য। তার আলো সূর্যের স্বাভাবিক আলোর মতো উজ্জ্বল নয়, বরং চারদিকে আলো শুষে নিচ্ছে। মরুভূমির সোনালি বালু ধীরে ধীরে ধূসর হয়ে গেল। সূর্যস্তম্ভগুলোর আলো দুর্বল হয়ে পড়ল। যোদ্ধাদের হাতে থাকা অস্ত্রের দীপ্তিও কমে গেল। আদিত্যবীর গম্ভীর কণ্ঠে বললেন, সবাই পিছিয়ে যাও, কালোসূর্যাস্ত্রের সরাসরি আঘাত সহ্য করার চেষ্টা করো না। কিন্তু কালো সূর্য ইতিমধ্যেই হাত নামিয়ে দিয়েছে। শেষ হয়ে যাও। কালো সূর্য থেকে একটি বিশাল অন্ধকার রশ্মি নেমে এল। ধা আম। মরুভূমির মাটি কেঁপে উঠল। রশ্মিটি যেখানে আঘাত করল, সেখানে বিশাল গর্ত তৈরি হল। বীর, আরোহী এবং ঋত্বিক শেষ মুহূর্তে পাশ কাটিয়ে বেঁচে গেল। মৃণালিনী তার সৈন্যদের নিয়ে পিছিয়ে গেল। অদিতি দ্রুত আহতদের নিরাপদ জায়গায় নিয়ে যেতে লাগল। কিন্তু সূর্য নড়ল না, সে অর্কবিজয় হাতে দাঁড়িয়ে রইল। তার চোখ সরাসরি কালোসূর্যের দিকে। কালোসূর্য হাসল, কি হল, কর্ণের উত্তরাধিকারী, তোমার সেই ঐশ্বরিক ধনুক কোথায় গেল? সূর্য ধীরে অর্কবিজয়ের ছিলা টানল। কিন্তু এবার ধনুক থেকে সোনালি আলো বেরোল না, শুধু ক্ষীণ একটি আলোকরেখা দেখা গেল। কালোসূর্য আরও জোরে হাসল, দেখেছ, আমার অন্ধকারের সামনে তোমার আলো কতটা দুর্বল। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখনই সূর্য চোখ বন্ধ করল। তার মনে ভেসে উঠল কর্ণের মুখ।
তারপর আদিত্যবীরের শিক্ষা, অস্ত্রের শক্তি সবসময় অস্ত্রের মধ্যে থাকে না, কখনো কখনো অস্ত্রকে শক্তি দিতে হয় তার ব্যবহারকারীর হৃদয় থেকে। সূর্য গভীরভাবে শ্বাস নিল, তার চারপাশের বাতাস বদলে গেল। প্রথমে ক্ষীণ একটি সোনালি আলো, তারপর আরও উজ্জ্বল, তারপর অর্কবিজয় সম্পূর্ণ জ্বলে উঠল। আকাশের কালো আলো কিছুটা পিছিয়ে গেল, কালো সূর্যের হাসি থেমে গেল। অসম্ভব। সূর্য চোখ খুলল। আলোকে অন্ধকার দিয়ে মুছে ফেলা যায় না, শুধু কিছু সময়ের জন্য ঢেকে রাখা যায়। সে একটি তীর বের করল, কিন্তু এবার তীরটি সাধারণ নয়। তার চারপাশে সূর্য, অগ্নি এবং বজ্রের তিনটি শক্তি একসঙ্গে ঘুরছে। আদিত্যবীর বিস্ময় তাকিয়ে বললেন, সে তিন শক্তিকে একত্র করেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। রুদ্রাক্ষ হঠাৎ সামনে এগিয়ে এল। তার বিশাল অগ্নিকুঠার মাটিতে আঘাত করতেই চারদিকে আগুনের দেয়াল তৈরি হল। কালো সূর্য, তাকে এত সময় দিও না। সে গর্জন করে সূর্যের দিকে ছুটে এল। বীর মাঝপথে তাকে আটকাল। দুই অস্ত্রের সংঘর্ষে আগুনের ঝলক ছড়িয়ে পড়ল। রুদ্রাক্ষ প্রচণ্ড শক্তিশালী, এক আঘাতে বীরকে কয়েক হাত পিছিয়ে দিল। দুর্বল। রুদ্রাক্ষ আবার আঘাত করতে গেল, কিন্তু ঋত্বিকের রূপালী বর্ষা এসে তার কুঠার আটকে দিল। একজনের সঙ্গে যুদ্ধ করতে এসেছ, এখন দুজনের সঙ্গে লড়তে হবে। রুদ্রাক্ষ গর্জে উঠল, তোমরা সাতজন একসঙ্গে থাকলে কি হবে? আমি একাই তোমাদের ধ্বংস করব। ড্যাশ ড্যাশ ড্যাশ। অন্যদিকে মায়াধর চোখ বন্ধ করল, তার চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ল। হঠাৎ পুরো যুদ্ধক্ষেত্র বদলে গেল। সূর্য দেখল, তার সামনে অসংখ্য সূর্য দাঁড়িয়ে আছে। বীরের সামনে শত শত বীর, অদিতির সামনে হাজার হাজার আহত মানুষ। মৃণালিনী দেখল তার নিজের রাজ্য। নিশান্ত দেখল অসংখ্য ছায়া, কেউ বুঝতে পারছে না কোনটি বাস্তব। মায়াধরের কণ্ঠ চারদিক থেকে ভেসে এল, তোমরা যাকে সত্য ভাবছ, সেটাই তোমাদের সবচেয়ে বড় দুর্বলতা। নিশান্ত চোখ বন্ধ করল, সে মায়ার মধ্যে নিজের ছায়াশক্তি অনুভব করার চেষ্টা করল। তুমি লুকিয়ে আছো, কিন্তু ছায়া কখনো সম্পূর্ণ অদৃশ্য হয় না। সে হঠাৎ নিজের দুটি তলোয়ার মাটিতে ঠেকাল, একটি কালো তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ল। মায়ার বেশ কিছু অংশ ভেঙে গেল। পেয়েছি। নিশান্ত দ্রুত সামনে এগিয়ে গেল। মায়াধর প্রথমবারের মতো পিছিয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। কিন্তু ঠিক তখনই নিশাকেতু সামনে এসে দাঁড়াল। তার কালো বর্ষা থেকে ঠান্ডা ধোঁয়া বের হচ্ছে। সেই নিশান্তের দিকে তাকিয়ে বলল, ছায়াকে তুমি চেনো? তাহলে ছায়ার মৃত্যুকেও চিনবে। নিশান্ত তলোয়ার তুলল, দুই যোদ্ধার সংঘর্ষ শুরু হল। ড্যাশ ড্যাশ ড্যাশ। এদিকে সূর্য অবশেষে নিজের তীর প্রস্তুত করেছে। কালো সূর্য আকাশে কালো সূর্যাস্ত ধরে দাঁড়িয়ে আছে। দুজনের শক্তি ধীরে ধীরে বাড়ছে। আদিত্যবীর সবাইকে চিৎকার করে বললেন, সবাই নিচু হও। সূর্য ধনুক টানল, টান। অর্কবিজয়ের ছিলা থেকে এমন শব্দ হল যেন আকাশের ভেতর বজ্রপাত হয়েছে। তারপর সূর্য তীর ছুঁড়ে দিল। সূর্যবান। সোনালি তীর আকাশ ছিঁড়ে কালো সূর্যের দিকে ছুটে গেল। কালো সূর্য তার অস্ত্র নিক্ষেপ করল। কালো সূর্যাস্ত্র। দুই শক্তি আকাশের মাঝখানে সংঘর্ষ করল। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী যেন স্থির হয়ে গেল। তারপর বিস্ফোরণ। সোনালি ও কালো শক্তির ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ল। সাতজন রক্ষক মাটিতে পড়ে গেল। চার অন্ধকার সেনাপতিও পিছিয়ে গেল। আকাশের কালো সূর্যে একটি বিশাল ফাটল দেখা দিল। কালো সূর্য নিজের হাতের দিকে তাকিয়ে রইল। তার অস্ত্র ভেঙে গেছে, কিন্তু সূর্যও হাঁপাচ্ছে। অর্কবিজয়ের ওপর একটি ক্ষীণ ফাটল তৈরি হয়েছে। আদিত্যবীর উদ্বিগ্ন হয়ে বললেন, সূর্য, আর একটি এমন তীর ছুড়লে অর্কবিজয় ভেঙে যেতে পারে। সূর্য ধীরে ধীরে ধনুকের দিকে তাকাল, তারপর কালো সূর্যের দিকে। কালো সূর্য মাটিতে হাত রেখে উঠে দাঁড়াল। তার মুখে আবার সেই অদ্ভুত হাসি। তুমি ভাবছ জয়ী হয়েছ? না, এখনও আসল শক্তি প্রকাশ করিনি। সে আকাশের দিকে তাকাল। কালো মেঘের ভেতর হঠাৎ বিশাল একটি চোখ খুলে গেল। চারদিক নিস্তব্ধ। আদিত্যবীরের মুখে আতঙ্ক। তিনি ফিসফিস করে বললেন, তমরাজ। সে জেগে উঠছে। আকাশের সেই চোখ থেকে একটি গভীর কণ্ঠ ভেসে এল, কর্ণের উত্তরাধিকারী, অবশেষে তোমাকে দেখতে পেলাম। সূর্য ধীরে মাথা তুলল, তার চোখে আর ভয় নেই, শুধু দৃঢ় সংকল্প। সে বলল, তুমি যত বড় অন্ধকারী হও, আমি আলো জ্বালাতে থাকব। আকাশে বজ্রপাত হল। তমরাজের কণ্ঠ আবার শোনা গেল, তাহলে এসো, দেখি কর্ণের রক্তের উত্তরাধিকার কতটা শক্তিশালী।
পরের মুহূর্তে আকাশের কালো চোখ বন্ধ হয়ে গেল। কিন্তু তার আগে একটি কালো চিহ্ন সূর্যের কপালে জ্বলে উঠল। সূর্য যন্ত্রণায় এক হাঁটু মাটিতে রাখল। অদিতি দৌড়ে তার কাছে গেল। সূর্য, আদিত্যবীর সেই চিহ্ন দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি ধীরে বললেন, এটা আক্রমণ নয়, তমরাজ তোমাকে চিহ্নিত করেছে। এখন থেকে সে তোমাকে যেখানেই থাকো, খুঁজে পাবে। সূর্য ধীরে উঠে দাঁড়াল। সামনে 4 অন্ধকার সেনাপতি এখনও দাঁড়িয়ে। কিন্তু এবার 7 জন রক্ষকও এক সারিতে দাঁড়াল। তাদের সামনে যুদ্ধক্ষেত্র, পেছনে মরুভূমি, আর আকাশে জেগে উঠছে অন্ধকারের রাজা। আসল সূর্যযুদ্ধ এখন মাত্র শুরু। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। সপ্তদশ অধ্যায়, 4 অন্ধকার সেনাপতির আক্রমণ। তৃতীয় পর্ব, তমরাজের চিহ্ন। তমরাজের চোখ আকাশ থেকে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু তার রেখে যাওয়া চিহ্নটি এখনও সূর্যের কপালে জ্বলছে। কালো আগুনের মতো সেই চিহ্নটি কখনো উজ্জ্বল, কখনো ক্ষীণ হয়ে উঠছে। অদিতি সূর্যের পাশে বসে বলল, এটা তোমার শরীরে কি করছে? সূর্য উত্তর দেওয়ার আগেই আদিত্যবীর এগিয়ে এলেন। তিনি কিছুক্ষণ চিহ্নটির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, এটি সাধারণ অভিশাপ নয়। তমরাজ তোমার শক্তির সঙ্গে নিজের শক্তির একটি অংশ যুক্ত করেছে। বীর বিস্মিত হয়ে বলল, তাহলে কি সূর্য এখন তার নিয়ন্ত্রণে? আদিত্যবীর মাথা নাড়লেন, না, কিন্তু বিপদ আরও বড়। যতবার সূর্য নিজের শক্তি ব্যবহার করবে, তমরাজ তার অবস্থান বুঝতে পারবে। সূর্য শান্তভাবে বলল, তাহলে আমাকে শক্তি ব্যবহার করতেই হবে। আদিত্যবীর তার দিকে তাকালেন, ঠিক এই কারণেই তোমাকে সতর্ক থাকতে হবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। হঠাৎ মাটির নিচ থেকে প্রচণ্ড শব্দ হল। ধুম, তারপর আরেকটি ধুম। দূরের বালুর পাহাড়গুলো ভেঙে পড়তে লাগল। কালো সূর্য নিজের হাত তুলল। এবার শেষ আক্রমণ। তার পিছনে রুদ্রাক্ষ, মায়াধর ও নিশাকেতু প্রস্তুত হয়ে দাঁড়াল। হাজার হাজার অন্ধকার সৈন্য আবার যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়ল। বীর তরবারি হাতে এগিয়ে এল। 7 জন একসঙ্গে। ঋত্বিক বর্ষা তুলে বলল, আজ কেউ পিছিয়ে যাবে না। নিশান্ত মৃদু হেসে বলল, আর কেউ একা লড়বে না। 7 জন একসঙ্গে সামনে এগিয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। প্রথম আক্রমণ করল রুদ্রাক্ষ। তার অগ্নিকুঠার মাটিতে পড়তেই আগুনের তরঙ্গ চারদিকে ছড়িয়ে গেল। বীর এবং ঋত্বিক একসঙ্গে সেই আঘাত প্রতিহত করল। ধাম। রুদ্রাক্ষ পিছিয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তার চারপাশে আরও আগুন জ্বলে উঠল। তোমরা ভাবছ দুজন মিলে আমাকে আটকাতে পারবে? ঋত্বিক বলল, দুজন নয়। মৃণালিনী তার পাশে এসে দাঁড়াল। 3 জন। আরোহীর তীর এসে রুদ্রাক্ষের কুঠারের হাতল লক্ষ্য করে আঘাত করল। রুদ্রাক্ষ এক মুহূর্তের জন্য ভারসাম্য হারাল। বীর সেই সুযোগে তাকে পিছিয়ে দিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অন্যদিকে মায়াধর আবার তার মহাশক্তি ছড়িয়ে দিল। এইবার পুরো যুদ্ধক্ষেত্র শত শত সূর্যে ভরে গেল। কোনটি আসল সূর্য বোঝা অসম্ভব। মায়াধর হাসল, একজনকে খুঁজে বের করো, যদি পারো। অদিতি চোখ বন্ধ করল। সে মায়ার দৃশ্য দেখল না, বরং চারপাশের মানুষের হৃদস্পন্দন অনুভব করার চেষ্টা করল। হঠাৎ সে বলল, পশ্চিমে। নিশান্ত মুহূর্তের মধ্যে ছায়ার ভেতর দিয়ে সেখানে পৌঁছে গেল। তার 2 তলোয়ার একসঙ্গে নেমে এল। ঝনাং। মায়াধরের মুখোশে ফাটল ধরল। সে পিছিয়ে গেল। তুমি আমার মায়া ভেদ করতে পারলে কিভাবে? নিশান্ত বলল, মিথ্যা যত সুন্দরী হোক, তার ভেতরে সত্যের মতো স্পন্দন থাকে না। ড্যাশ ড্যাশ ড্যাশ। এদিকে সূর্য ও কালোসূর্য মুখোমুখি। কালোসূর্য ধীরে ধীরে হাত তুলল। তার চারপাশে কালো শক্তি জমা হতে লাগল। তুমি এখনও বুঝতে পারছ না তমরাজ তোমাকে কেন চিহ্নিত করেছে? সূর্য অর্কবিজয় তুলে বলল, আমি তার ভয় নই। কালোসূর্য মৃদু হেসে বলল, তুমি তার উত্তরাধিকার। সূর্য থমকে গেল। কি বললে? কালোসূর্য বলল, কর্ণের উত্তরাধিকারী হওয়ার অর্থ শুধু তার আলো বহন করা নয়। তোমার শরীরের ভেতর এমন একটি শক্তি আছে, যার জন্য তমরাজ 1000 বছর অপেক্ষা করেছে। সূর্যের চোখ সরু হয়ে গেল। কোন শক্তি? কালোসূর্য উত্তর দিল না। সে হঠাৎ আক্রমণ করল। ড্যাশ ড্যাশ ড্যাশ। 2 ধনুকের শক্তি আবার সংঘর্ষে লিপ্ত হল। সোনালি আলো বনাম কালো আগুন। এক মুহূর্তে সূর্য কয়েক হাত পিছিয়ে গেল। কিন্তু এবার বীর তার পাশে এসে দাঁড়াল। একাই সব বোঝা নেবে না। সূর্য তাকিয়ে মৃদু হাসল। ঠিক আছে। বীর তরবারি তুলল। সূর্য অর্কবিজয় প্রস্তুত করল। দুজন একসঙ্গে আক্রমণ করল। কালোসূর্য প্রথমবারের মতো প্রতিরক্ষায় যেতে বাধ্য হল।
ড্যাশ 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 যুদ্ধক্ষেত্রের অন্য প্রান্তে নিশাকেতু হঠাৎ থেমে গেল। সে আকাশের দিকে তাকাল। তার চোখে বিস্ময়। সে আসছে। রুদ্রাক্ষ যুদ্ধ থামিয়ে আকাশের দিকে তাকাল। মায়াধর ধীরে ধীরে পিছিয়ে গেল। কালো সূর্যের মুখে এবার কোনো হাসি নেই। সে ফিসফিস করে বলল, এখনো সময় হয়নি। আদিত্যবীরও বুঝতে পারলেন কিছু একটা ঘটছে। তিনি সবাইকে চিৎকার করে বললেন, সবাই যুদ্ধ থামাও। কেউ বুঝতে পারল না কেন। তারপর মরুভূমির উত্তরে একটি বিশাল কালো দরজা তৈরি হল। দরজার ওপারে কোনো সৈন্য নেই, কোনো রথ নেই, শুধু গভীর অন্ধকার। সেই অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এল একটি বিশাল অবয়ব। তার মাথা আকাশ ছুঁয়েছে, চোখ দুটি নিভু নিভু নক্ষত্রের মতো। তার চারপাশে কোনো আগুন নেই, কোনো অস্ত্র নেই। তবুও তার উপস্থিতিতেই সবাই নিস্তব্ধ হয়ে গেল। আদিত্যবীর হাঁটু গেড়ে বসে পড়লেন। তমরাজ। সূর্য প্রথমবার তাকে নিজের চোখে দেখল। তমরাজ ধীরে ধীরে তার দিকে তাকাল। তার কণ্ঠে বজ্রের মতো গভীরতা। সূর্য, তোমার কপালের চিহ্নটি এখন জেগে উঠেছে। সূর্যের কপালের কালো চিহ্ন হঠাৎ জ্বলে উঠল। অর্কবিজয় কেঁপে উঠল। তারপর তমরাজ বলল, এবার তোমাকে তোমার প্রকৃত জন্মের সত্য জানতে হবে। সবাই স্তব্ধ। সূর্য ধীরে প্রশ্ন করল, আমার জন্মের সত্য? তমরাজের ঠোঁটে রহস্যময়ী হাসি ফুটল। হ্যাঁ, কারণ তুমি শুধু কর্ণের উত্তরাধিকারী নও। এক মুহূর্তের নীরবতা। তারপর, তুমি সেই ভবিষ্যৎবাণীর সপ্তম সন্তান, যার জন্য আলো এবং অন্ধকার দুই পক্ষই হাজার বছর অপেক্ষা করেছে। সূর্যের চোখ বিস্ময় বড় হয়ে গেল। আর আদিত্যবীর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কারণ তিনি জানতেন, তমরাজ এবার এমন একটি সত্য প্রকাশ করতে চলেছে, যা এতদিন তিনি সূর্যের কাছ থেকে গোপন করেছিলেন। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। সপ্তদশ অধ্যায়, 4 অন্ধকার সেনাপতির আক্রমণ। চতুর্থ পর্ব, সপ্তম সন্তানের রহস্য। মরুভূমির ওপর যেন সময় থেমে গেল। তমরাজের শেষ কথাটি সবার মনে প্রতিধ্বনিত হচ্ছে, তুমি সেই সপ্তম সন্তান। সূর্য স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ ধীরে ধীরে আদিত্যবীরের দিকে গেল। আপনি জানতেন? আদিত্যবীর কোনো উত্তর দিলেন না। সূর্যের কণ্ঠ এবার আরও কঠিন হয়ে উঠল। আপনি আগে থেকেই জানতেন? আদিত্যবীর চোখ বন্ধ করলেন। হ্যাঁ, একটি মাত্র শব্দ, কিন্তু সেই শব্দ যেন সূর্যের মনে বজ্রপাতের মতো আঘাত করল। ড্যাশ 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 বীর সঙ্গে সঙ্গে সূর্যের পাশে এসে দাঁড়াল। তাহলে এতদিন আমাদের কাছ থেকে কি লুকিয়েছিলেন? আদিত্যবীর শান্তভাবে বললেন, যে সত্য জানার জন্য তোমরা এখনও প্রস্তুত ছিলে না। মৃণালিনী বলল, কিন্তু এখন তো তমরাজ নিজেই বলে দিয়েছে। আদিত্যবীর তমরাজের দিকে তাকালেন। সে সম্পূর্ণ সত্য বলেনি। তমরাজ মৃদু হাসল। তুমি এখনও মিথ্যা বলছ, আদিত্যবীর। হাজার বছর ধরে তুমি যে সত্য লুকিয়ে রেখেছ, আজ সেটা প্রকাশের সময় এসেছে। ড্যাশ 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 সূর্য এক পা সামনে এগিয়ে গেল। আমি কে? তমরাজ উত্তর দিল, তোমার বর্তমান জন্মের পরিচয় তুমি জানো। তুমি একজন মানুষ। কর্ণের স্মৃতি তোমার আত্মায় জেগে উঠেছে। কিন্তু তোমার আত্মার গভীরে আরও একটি শক্তি রয়েছে। সূর্যের কপালের কালো চিহ্ন আবার জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে তার চোখের সামনে অসংখ্য দৃশ্য ভেসে উঠল। এক বিশাল প্রাচীন সভা। সেখানে 7 জন শিশু, প্রত্যেকের কপালে আলাদা চিহ্ন। 6 জনের কপালে সোনালি প্রতীক। আর সপ্তম শিশুর কপালে অর্ধেক সোনালি, অর্ধেক কালো সূর্য। সূর্য বিস্ময় সেই দৃশ্য দেখতে লাগল। এটা আমি? আদিত্যবীর ধীরে বললেন। হ্যাঁ। ড্যাশ 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 হঠাৎ তমরাজ হাত তুলল। তার চারপাশে কালো শক্তি জমা হতে শুরু করল। কালো সূর্য ও বাকি 3 সেনাপতি সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। তমরাজ বলল, তোমার মধ্যে আলো এবং অন্ধকার, 2 শক্তির ভারসাম্য রয়েছে। এই কারণেই তোমাকে ধ্বংস করা আমার পক্ষে সহজ নয়। সূর্য অর্কবিজয় শক্ত করে ধরল। তাহলে আমাকে নিজের দলে নিতে চাইছ? তমরাজ হেসে উঠল, না, আমি চাই তুমি নিজেই সিদ্ধান্ত নাও। আলো তোমাকে যা দিয়েছে, অন্ধকার তোমাকে তার চেয়েও বেশি দিতে পারে। সে হাত বাড়িয়ে দিল, আমার সঙ্গে এসো। আমি তোমাকে এমন শক্তি দেব, যার সামনে কোনো রাজ্য, কোনো দেবশক্তি, এমনকি মৃত্যুও তোমাকে পরাজিত করতে পারবে না। ড্যাশ 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 7 জনের মধ্যে নীরবতা। সূর্য কিছুক্ষণ সেই হাতের দিকে তাকিয়ে রইল। তারপর সে অর্কবিজয় মাটিতে গেঁথে দিল। শক্তি পাওয়ার জন্য আমি জন্মাইনি। আমি নিজের পথ বেছে নেওয়ার জন্য জন্মেছি।
তমরাজের চোখে ক্ষীণ আগ্রহ দেখা দিল। তুমি নিশ্চিত? সূর্য বলল, হ্যাঁ, আমি আলোকে অন্ধভাবে অনুসরণ করব না, অন্ধকারকেও নয়, আমি নিজের পথ তৈরি করব। আদিত্যবীরের চোখে গর্বের ছাপ ফুটে উঠল। ড্যাশ ড্যাশ ড্যাশ। তমরাজ হঠাৎ হেসে উঠল। এই উত্তরটাই আমি আশা করেছিলাম। সূর্য বিস্মিত। তাহলে? তমরাজ বলল, কারণ ভবিষ্যৎবাণীতে লেখা ছিল, সপ্তম সন্তান কোনো পক্ষের হবে না, সে নিজের পথ বেছে নেবে, আর তার সিদ্ধান্তেই নির্ধারিত হবে এই পৃথিবীতে আলো থাকবে নাকি অন্ধকার। সাতজন রক্ষক একে অপরের দিকে তাকাল। এতদিন তারা ভেবেছিল তাদের কাজ তমরাজকে পরাজিত করা, কিন্তু এখন তারা বুঝতে পারছে সমস্যাটি শুধু যুদ্ধ নয়, সূর্যের নিজের সিদ্ধান্তই হয়তো পুরো ভবিষ্যতের দিক পরিবর্তন করবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখন কালসূর্য হঠাৎ তমরাজের দিকে ফিরে বলল, প্রভু, আপনি এত কিছু প্রকাশ করছেন কেন? তমরাজ তার দিকে তাকাল। কারণ সময় এসেছে। কালসূর্যের মুখ বদলে গেল, কিন্তু এখনও সপ্তম দরজা খোলেনি। আদিত্যবীর চমকে উঠলেন। সপ্তম দরজা? তমরাজ উত্তর দিল, কালদুর্গের নিচে যে দরজা 1000 বছর ধরে বন্ধ, সেটি এখন খুলবে। মাটির নিচ থেকে সঙ্গে সঙ্গে প্রচণ্ড কম্পন শুরু হল। ধুমমম। মরুভূমি ফেটে গেল। দূরে কালদুর্গের ধ্বংসস্তূপের নিচ থেকে উঠে এল একটি বিশাল সোনালী দরজা। দরজার মাঝখানে খোদাই করা সপ্তম সূর্য। সূর্যের কপালের চিহ্ন সেই প্রতীকের সঙ্গে হুবহু মিলে গেল। দরজা নিজে থেকেই খুলতে শুরু করল। ভেতর থেকে বেরিয়ে এল অদ্ভুত এক আলো। না পুরো সোনালি, না পুরো কালো, দুই রঙের আলো একসঙ্গে মিশে আছে। আদিত্যবীর ধীরে বললেন, এটাই সপ্তম শক্তির দ্বার। সূর্য দরজার দিকে তাকিয়ে রইল। তমরাজ বলল, ভেতরে যা আছে তা তোমার জন্মের শেষ সত্য প্রকাশ করবে। কিন্তু সাবধান, দরজার ওপারে তুমি যা দেখবে তারপরে আর কখনো নিজের জীবনকে আগের মতো দেখতে পারবে না। সূর্য এক মুহূর্তও দ্বিধা করল না। সে দরজার দিকে এগিয়ে গেল। বীর তার পাশে, তারপর অদিতি, আরোহী, মৃণালিনী, ঋত্বিক ও নিশান্তও এগিয়ে এল। আদিত্যবীর শেষবারের মতো পিছনে তাকালেন। দূরে তমরাজ দাঁড়িয়ে আছে। তার চোখে এবার যুদ্ধের আগ্রহ নেই, বরং অপেক্ষা। যেন সে জানে, দরজার ওপারে যে সত্য রয়েছে সেটিই হবে আগামী যুদ্ধের প্রকৃত সূচনা। সূর্য দরজার সামনে দাঁড়াল। তার কপালের চিহ্ন হঠাৎ প্রবল আলোয় জ্বলে উঠল। তারপর সপ্তম দরজা সম্পূর্ণ খুলে গেল। ভেতর থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এল। কণ্ঠটি শুনে সূর্যের শরীর স্থির হয়ে গেল। সে ধীরে ফিসফিস করল, কর্ণ। অন্ধকার ও সোনালি আলোর মাঝখান থেকে ধীরে ধীরে একটি অবয়ব এগিয়ে আসছে। এবং সেই অবয়বের হাতে রয়েছে সেই অস্ত্র যা কর্ণের মৃত্যুর পর পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। সপ্তদশ অধ্যায়, 4 অন্ধকার সেনাপতির আক্রমণ। পঞ্চম পর্ব, কর্ণের হারানো অস্ত্র। সপ্তম দরজা সম্পূর্ণ খুলে গেল। সোনালি ও কালো আলো একসঙ্গে মিশে তৈরি করেছে এক অদ্ভুত পথ। সূর্য নিঃশ্বাস বন্ধ করে সেই পথের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে অন্ধকারের ভেতর থেকে একটি অবয়ব বেরিয়ে এল। তার হাতে একটি বিশাল ধনুক। ধনুকটির গায়ে সূর্যের মতো সোনালি নকশা, কিন্তু তার মাঝখানে কালো একটি রেখা। অদিতি বিস্ময় বলল, এটা কি? আদিত্যবীরের চোখ বিস্ময় বড় হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, এটা বিজয় ধনুক। বীর অবাক হয়ে তাকাল। কর্ণের বিজয়? আদিত্যবীর মাথা নাড়লেন। হ্যাঁ, কর্ণের মৃত্যুর পর এই অস্ত্র পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। কেউ জানত না এটি কোথায় গেছে। সূর্য ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অবয়বটি আরও কাছে আসতেই তার মুখ স্পষ্ট হল। সে কর্ণ নয়, কিন্তু তার মুখে কর্ণের মতোই শান্ত দৃঢ়তা। তার বয়স খুব বেশি নয়। সে ধনুকটি 2 হাতে ধরে সূর্যের সামনে দাঁড়াল। এটি তোমার জন্য রেখে যাওয়া হয়েছিল। সূর্য প্রশ্ন করল, কে রেখে গিয়েছিল? যুবকটি উত্তর দিল, তোমার পূর্বজন্মের আত্মার একটি অংশ। সবাই স্তব্ধ। ড্যাশ ড্যাশ ড্যাশ। আদিত্যবীর সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে এলেন। তুমি কে? যুবকটি মৃদু হাসল। আমাকে বলা হয় অর্করক্ষক। আমি কোনো রাজ্যের মানুষ নই। আমার কাজ ছিল বিজয় ধনুককে রক্ষা করা, যতদিন না প্রকৃত উত্তরাধিকারী ফিরে আসে। সে ধনুকটি সূর্যের দিকে বাড়িয়ে দিল। এখন এটি তোমার। সূর্য ধনুকটি হাতে নিতেই প্রবল শক্তির ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ল। তার কপালের কালো সোনালি চিহ্ন জ্বলে উঠল।
অর্কবিজয় নিজে থেকেই কেঁপে উঠল। দুটি ধনুক যেন একে অপরকে চিনে ফেলেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। হঠাৎ সূর্যের চোখের সামনে একটি স্মৃতি ভেসে উঠল। কর্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, তার হাতে বিজয় ধনুক। তিনি আকাশের দিকে তাকিয়ে বলছেন, যদি কোনোদিন আমার আত্মা আবার ফিরে আসে, তবে তাকে আমার অস্ত্র নয়, আমার অসমাপ্ত কর্তব্য দিও। দৃশ্যটি মিলিয়ে গেল। সূর্যের চোখে গভীর আবেগ। সে ধীরে বলল, আমি বুঝতে পেরেছি, আমাকে শুধু তমরাজের বিরুদ্ধে লড়তে হবে না, আমাকে সেই অসমাপ্ত কর্তব্য শেষ করতে হবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখনই বাইরে প্রচণ্ড বিস্ফোরণ হল। ধাম। কালসূর্য ও তার ৩ সেনাপতি আবার আক্রমণ শুরু করেছে। কালসূর্যের কণ্ঠ শোনা গেল, যথেষ্ট হয়েছে, বিজয় ধনুক তোমার হাতে যাওয়ার আগেই আমরা এটিকে ধ্বংস করব। সে কালো শক্তির বিশাল তরঙ্গ ছুড়ে দিল। অর্করক্ষক সামনে এসে দাঁড়াল, কিন্তু সূর্য তার হাত থামিয়ে দিল। না, এই যুদ্ধ থেকে আমি পালাব না। সে ২ ধনুকের দিকে তাকাল। অর্কবিজয় এক হাতে, বিজয় ধনুক অন্য হাতে। আদিত্যবীর বিস্ময় বললেন, দুটি ধনুক একসঙ্গে? সূর্য শান্তভাবে উত্তর দিল, হয়তো এটাই কারণ ওরা এতদিন অপেক্ষা করছিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। কালসূর্য আবার আক্রমণ করল। এইবার সূর্য বিজয় ধনুক তুলল। একটি তীর তৈরি হল। তীরটির এক অংশ সোনালি, অন্য অংশ কালো। সূর্য বুঝতে পারল, এই অস্ত্র শুধু আলো ব্যবহার করে না, এটি আলো ও অন্ধকার ২ শক্তিকেই ভারসাম্য রাখতে পারে। সে তীর ছুড়ল। সুম। তীরটি কালো শক্তির তরঙ্গ ভেদ করে সরাসরি কালসূর্যের সামনে বিস্ফোরিত হল। কালসূর্য কয়েক পা পিছিয়ে গেল। তার মুখে অবিশ্বাস। এই শক্তি, এটা কিভাবে সম্ভব? সূর্য বলল, আমি শুধু আলো নই, আমি অন্ধকারও নই, আমি আমার নিজের পথ। ড্যাশ ড্যাশ ড্যাশ। হঠাৎ আকাশে তমরাজের কণ্ঠ ভেসে এল, এখন বুঝতে পারছ, বিজয় ধনুক তোমার শক্তি নয়, এটি তোমার সিদ্ধান্তের প্রতীক। তুমি যখন আলোকে গ্রহণ করো, এটি আলো দেয়। তুমি যখন অন্ধকারকে নিয়ন্ত্রণ করো, এটি অন্ধকারকেও শক্তিতে পরিণত করে। সূর্য ধীরে ধীরে বুঝতে পারল, তার কপালের চিহ্ন অভিশাপ নয়, এটি ছিল একটি চাবি, ৭ম দরজার চাবি। আর বিজয় ধনুক সেই দরজার পরবর্তী রহস্যের চাবি। ড্যাশ ড্যাশ ড্যাশ। কিন্তু তমরাজ হঠাৎ বলল, তবে একটি সত্য এখনও তুমি জানো না। সূর্য তাকাল। কি সত্য? তমরাজের কণ্ঠ এবার আরও গভীর হয়ে উঠল। কর্ণের পুনর্জন্ম তোমার বর্তমান জন্মে শুরু হয়নি, তার আত্মা তোমার মধ্যে প্রবেশ করার আগে আরও একজন তার স্মৃতি বহন করেছিল। সবাই স্তব্ধ। বীর অবাক হয়ে বলল, আর একজন? তমরাজ উত্তর দিল, হ্যাঁ, আর সেই মানুষটি এখনও জীবিত। সূর্যের চোখ বিস্ময় বড় হয়ে গেল। সে কে? তমরাজ কিছুক্ষণ নীরব থেকে বলল, তোমার সবচেয়ে কাছের মানুষদের মধ্যেই সে আছে। ৭ জন একে অপরের দিকে তাকাল। কারও মুখে কোনো কথা নেই। অদিতি ধীরে সূর্যের দিকে তাকাল। বীরু স্থির হয়ে গেল। আর দূরে দাঁড়িয়ে থাকা আদিত্যবীরের মুখে এমন এক অভিব্যক্তি ফুটে উঠল, যা দেখে সূর্যের সন্দেহ আরও গভীর হল। কর্ণের স্মৃতির প্রথম বাহক কে ছিল? এই প্রশ্নের উত্তরই এবার তাদের সামনে নতুন রহস্যের দরজা খুলে দিল। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। সপ্তদশ অধ্যায়, ৪ অন্ধকার সেনাপতির আক্রমণ। ষষ্ঠ পর্ব, প্রথম উত্তরাধিকারী। তমরাজের কথা শেষ হওয়ার পর যুদ্ধক্ষেত্রে অদ্ভুত নীরবতা নেমে এল। কর্ণের স্মৃতির প্রথম বাহক এখনও জীবিত। সূর্য একে একে সবার মুখের দিকে তাকাল। তার দৃষ্টি শেষ পর্যন্ত থামল আদিত্যবীরের ওপর। আপনি কিছু জানেন? আদিত্যবীর দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, কিন্তু আমি যা জানি, তা সম্পূর্ণ নয়। সূর্য এগিয়ে গেল। তাহলে বলুন। আদিত্যবীর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কর্ণের আত্মা তোমার মধ্যে আসার বহু বছর আগে, তার স্মৃতির একটি অংশ অন্য একজনের মধ্যে জেগে উঠেছিল। কিন্তু সেই মানুষটি কর্ণের পুনর্জন্ম ছিল না, সে ছিল শুধু প্রথম বাহক। ড্যাশ ড্যাশ ড্যাশ। বীর প্রশ্ন করল, কে সে? আদিত্যবীর উত্তর দেওয়ার আগেই তমরাজের কণ্ঠ শোনা গেল, আমি বলছি। সে হাত তুলতেই আকাশে একটি আলোকচিত্র ফুটে উঠল। একজন তরুণ যোদ্ধা, তার হাতে ধনুক, কপালে সূর্যের চিহ্ন, তার চারপাশে যুদ্ধের আগুন। সূর্য অবাক হয়ে তাকিয়ে রইল। মুখটি তার পরিচিত, অত্যন্ত পরিচিত। সে ধীরে বলল, এ তো বীর। সবাই স্তব্ধ হয়ে গেল। বীর নিজেই হতবাক। আমি? তমরাজ বলল, তোমার বর্তমান জন্মের আগে, তোমার আত্মায় কর্ণের
স্মৃতির একটি ক্ষীণ অংশ জেগেছিল, কিন্তু তুমি তা কখনো বুঝতে পারোনি। তোমার সাহস, তোমার যুদ্ধবোধ, তোমার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর স্বভাব, সবকিছুর পেছনে সেই স্মৃতির সামান্য প্রভাব ছিল। বীর নিজের হাতের দিকে তাকাল। তার মনে হঠাৎ কিছু অস্পষ্ট দৃশ্য ভেসে উঠল। একটি যুদ্ধক্ষেত্র, একটি সোনালি রথ, একজন মহান ধনুর্ধর, আর তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন যুবক। তার মুখ স্পষ্ট নয়, কিন্তু কণ্ঠটি পরিচিত। যেদিন প্রকৃত উত্তরাধিকারী ফিরে আসবে, সেদিন তাকে রক্ষা করবে। বীর চোখ খুলল, তার শরীর কেঁপে উঠল। আমি এই কণ্ঠ শুনেছি। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য বীরের কাঁধে হাত রাখল। তাহলে এতদিন? বীর মৃদু হেসে বলল, সম্ভবত আমাদের দেখা হওয়াটাও কাকতালীয় ছিল না। অদিতি ধীরে বলল, তাহলে তোমাদের দুজনের পথ আগে থেকেই নির্ধারিত ছিল? আদিত্যবীর মাথা নাড়লেন, পুরোপুরি নয়। ভাগ্য শুধু দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করবে কি না, সেটা মানুষ নিজেই ঠিক করে। ড্যাশ ড্যাশ ড্যাশ। হঠাৎ কালসূর্য সামনে এগিয়ে এল। এই দুর্বল আবেগের গল্প যথেষ্ট হয়েছে। তার চারপাশে কালো শক্তি জমা হল। প্রভু তমরাজ, আমাকে অনুমতি দিন, এখনই তাদের শেষ করে দিই। তমরাজ কিছু বলল না, সে শুধু হাত নামিয়ে দিল। কালসূর্য সঙ্গে সঙ্গে আক্রমণ করল। বজ্রের মতো কালো শক্তি সূর্য ও বীরের দিকে ছুটে এল। সূর্য বিজয় ধনুক তুলল। বীর নিজের অস্ত্র বের করল। দুজন পাশাপাশি দাঁড়াল। সূর্য বলল, এবার আমরা একসঙ্গে। বীর হাসল, যেমন সবসময় ছিলাম। দুজন একসঙ্গে আঘাত করল। সোনালি ও রূপালী শক্তি একত্রিত হয়ে বিশাল ঢাল তৈরি করল। কালো আঘাতটি ঢালে আঘাত করতেই ধাম, পুরো যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল। কিন্তু এবার সূর্য ও বীর এক পাও পিছিয়ে গেল না। ড্যাশ ড্যাশ ড্যাশ। কালো সূর্যের চোখে প্রথমবারের মতো উদ্বেগ দেখা দিল। এটা অসম্ভব, মায়াধর দূর থেকে বলল। দুজনের শক্তি একে অপরকে বাড়িয়ে দিচ্ছে। রুদ্রাক্ষ গর্জে উঠল, তাহলে আগে বীরকে আলাদা করো। নিশাকেতু ছায়ার মধ্যে মিলিয়ে গেল। সে সরাসরি বীরের পেছনে উপস্থিত হল। কিন্তু আঘাত করার আগেই মৃণালিনীর তরবারি তার পথ আটকাল। ঝনাং। মৃণালিনী বলল, ওকে একা পাওয়ার আশা করো না। অদিতি, আরোহী, ঋত্বিক ও নিশান্তও এগিয়ে এল। সাতজন আবার একসঙ্গে দাঁড়াল। ড্যাশ ড্যাশ ড্যাশ। তমরাজ দূর থেকে দৃশ্যটি দেখছিল। তার মুখে অদ্ভুত হাসি। সে ধীরে বলল, ঠিক এটাই চেয়েছিলাম। কালসূর্য অবাক হয়ে তাকাল। প্রভু, তমরাজ উত্তর দিল, ওরা যত বেশি একসঙ্গে হবে, সপ্তম শক্তি তত দ্রুত জাগবে। কালসূর্য কিছু বুঝতে পারল না। আপনি কি ইচ্ছা করেই তাদের শক্তিশালী হতে দিচ্ছেন? তমরাজ বলল, হ্যাঁ, কারণ আমাকে সূর্যকে হারাতে হবে না। আমাকে শুধু তার ভেতরের সপ্তম শক্তিকে জাগাতে হবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক সেই মুহূর্তে সূর্যের কপালের চিহ্ন আবার জ্বলে উঠল। কিন্তু এবার কালো নয়, অর্ধেক সোনালি, অর্ধেক কালো। বিজয় ধনুক নিজে থেকেই আকাশের দিকে উঠল। চারপাশের বাতাস স্থির হয়ে গেল। দূরে অর্করক্ষক বিস্ময় ফিসফিস করল। সপ্তম শক্তি জেগে উঠছে। সূর্য চোখ বন্ধ করল। তার ভেতর থেকে একটি গভীর শক্তির স্পন্দন বেরিয়ে এল। সে বুঝতে পারল, তার সামনে শুধু শত্রু নয়, তার নিজের প্রকৃত শক্তির দরজাও এখন খুলতে চলেছে। কিন্তু ঠিক তখনই তমরাজ বলল, সাবধান, সূর্য। সপ্তম শক্তি জাগলে তুমি আর আগের মানুষ থাকবে না। সূর্য চোখ খুলল। তার চোখে সোনালি ও কালো দুই ধরনের আলো। সে শান্তভাবে বলল, তাহলে নতুন আমিকেই আমি গ্রহণ করব। আকাশে প্রচণ্ড বজ্রপাত হল। সপ্তম শক্তির জাগরণ শুরু হল। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। সপ্তদশ অধ্যায়, 4 অন্ধকার সেনাপতির আক্রমণ। সপ্তম পর্ব, সপ্তম শক্তির জাগরণ। আকাশের মেঘ যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদিকে সোনালি আলো, অন্যদিকে গভীর কালো অন্ধকার। দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে আছে সূর্য। তার কপালের চিহ্ন জ্বলছে, অর্ধেক সোনালি, অর্ধেক কালো। বিজয় ধনুক তার হাতে কাঁপছে। অর্কবিজয় ধীরে ধীরে আলোর কণায় ভেঙে তার শরীরের চারপাশে ঘুরতে শুরু করল। বীর বিস্ময় বলল, সূর্য, তুই ঠিক আছিস? সূর্য উত্তর দিল না। তার চোখ বন্ধ। তার চারপাশে শক্তির বৃত্ত ক্রমশ বড় হচ্ছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। হঠাৎ সূর্যের মনে একটি কণ্ঠ ভেসে এল। তুমি আলো নও। তারপর আরেকটি কণ্ঠ, তুমি অন্ধকারও নও। দুটি কণ্ঠ একসঙ্গে বলল, তুমি ভারসাম্য। সূর্যের সামনে অসীম শূন্যতা খুলে গেল।
সেখানে দাঁড়িয়ে আছে কর্ণ। সূর্য তাকিয়ে রইল। আপনি? কর্ণ মৃদু হাসলেন। আমি তোমার স্মৃতি, তোমার ভাগ্য নই, তোমার পথ নই, তুমি নিজের পথ নিজেই তৈরি করবে। সূর্য বলল, তাহলে সপ্তম শক্তি কি? কর্ণ উত্তর দিলেন, নিজের ভেতরের দুই বিপরীত শক্তিকে একসঙ্গে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আলোকে ব্যবহার করবে রক্ষা করার জন্য, অন্ধকারকে ব্যবহার করবে আলোকে রক্ষা করার জন্য, কিন্তু কোনো শক্তির দাস হবে না। সূর্য মাথা নত করল। আমি বুঝেছি। কর্ণের অবয়ব ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেল। শেষবার তিনি বললেন, এবার নিজের নাম নিজেই লিখে দাও। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য চোখ খুলল। তার চারপাশের শক্তি হঠাৎ থেমে গেল। তারপর এক বিস্ফোরণের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। ধাম! অন্ধকার সৈন্যরা কয়েক হাত পিছিয়ে গেল। কালো সূর্য নিজের চোখ ঢেকে ফেলল। এই শক্তি! রুদ্রাক্ষ বিস্ময় তাকিয়ে আছে। মায়াধরের মায়া মুহূর্তের মধ্যে ভেঙে গেল। নিশাকেতুর ছায়াও দুর্বল হয়ে পড়ল। তমরাজ প্রথমবারের মতো সম্পূর্ণ নীরব। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য ধীরে ধীরে হাত বাড়াল। বিজয় ধনুক তার হাতে স্থির হয়ে গেল। তার চারপাশে দুটি শক্তির বৃত্ত ঘুরছে। একটি সোনালি, একটি কালো, কিন্তু দুটির মধ্যে কোনো সংঘর্ষ নেই, বরং তারা একে অপরকে ভারসাম্য দিচ্ছে। আদিত্যবীর ধীরে বললেন, এটাই সপ্তম শক্তি, সূর্য সমতা। সূর্য প্রথমবার নিজের নতুন শক্তির নাম শুনল। ড্যাশ ড্যাশ ড্যাশ। কালো সূর্য গর্জে উঠল, যে শক্তিই পাও না কেন, তুমি এখনও একজন মানুষ। সে নিজের সমস্ত শক্তি একত্র করল। তার শরীর বিশাল কালো আগুনে ঢাকা পড়ল। রুদ্রাক্ষ, মায়াধর ও নিশাকেতুও তার সঙ্গে শক্তি যোগ করল। চার সেনাপতির শক্তি একত্রিত হয়ে আকাশ ঢেকে দিল। বীর বলল, এবার ওরা সবাই একসঙ্গে আক্রমণ করবে। সূর্য শান্তভাবে উত্তর দিল, তাহলে আমরাও একসঙ্গে লড়ব। সাতজন রক্ষক এক সারিতে দাঁড়াল। অদিতি তাদের চারপাশে প্রতিরক্ষার আলো তৈরি করল। ঋত্বিক শক্তির বৃত্ত তৈরি করল। আরোহী আকাশের দিকে শত শত তীর তুলল। নিশান্ত ছায়ার পথ খুলে দিল। মৃণালিনী ও বীর সামনে দাঁড়াল। সূর্য মাঝখানে। ড্যাশ ড্যাশ ড্যাশ। কালো সূর্য গর্জে উঠল। আক্রমণ! চার সেনাপতির সম্মিলিত শক্তি বজ্রের মতো ছুটে এল। সূর্য বিজয় ধনুক টানল, কিন্তু সে একা তীর ছুড়ল না। সাতজনের শক্তি ধীরে ধীরে তার তীরের মধ্যে প্রবেশ করতে লাগল। সোনালি আলো, রূপালী শক্তি, নীল আভা, সবুজ আলোকরেখা, ছা শক্তি, অগ্নিশক্তি, আর শেষে সূর্যের নিজের দ্বৈত শক্তি। একটি বিশাল তীর তৈরি হল। তার নাম যেন নিজে থেকেই সবার মনে প্রতিধ্বনিত হল, সপ্তসূর্য বাণ। সূর্য ধনুকের ছিলা ছেড়ে দিল। সুউম! তীরটি আকাশ ছিঁড়ে এগিয়ে গেল। চার অন্ধকার সেনাপতির সম্মিলিত আক্রমণের সঙ্গে তার সংঘর্ষ হল। কয়েক সেকেন্ডের জন্য পুরো পৃথিবী যেন আলোয় ভরে গেল। তারপর বিস্ফোরণ! চার সেনাপতি পিছিয়ে গেল। রুদ্রাক্ষ মাটিতে হাঁটু গেড়ে পড়ল। মায়াধরের মুখোশ ভেঙে গেল। নিশাকেতুর কালো বর্ষায় ফাটল ধরল। কালো সূর্যের বর্মে বিশাল ক্ষতচিহ্ন তৈরি হল। কিন্তু সে এখনও দাঁড়িয়ে। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্যও হাঁপাচ্ছে। তার শক্তি প্রায় শেষ। বীর তাকে ধরে বলল, এখন বিশ্রাম নে। সূর্য মাথা নাড়ল। না। সে তমরাজের দিকে তাকাল। এখনও আসল শত্রু দাঁড়িয়ে আছে। তমরাজ ধীরে সামনে এগিয়ে এল। তার প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে। সে চার সেনাপতির দিকে তাকাল। তোমরা পিছিয়ে যাও। কালো সূর্য বিস্মিত। প্রভু! তমরাজ বলল, এবার আমি নিজেই লড়ব। চারদিকের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। সূর্য বিজয় ধনুক শক্ত করে ধরল। তমরাজ তার সামনে এসে দাঁড়াল। তার চোখে এবার কোনো হাসি নেই, শুধু গভীর, অজানা শক্তি। সে বলল, কর্ণের উত্তরাধিকারী, তোমার প্রথম সত্যিকারের পরীক্ষা এখন শুরু। সূর্য উত্তর দিল, আমি প্রস্তুত। দুজনের মাঝখানে একটি বিশাল শক্তির বিস্ফোরণ হল। সপ্তদশ অধ্যায়ের প্রথম সত্যিকারের দ্বন্দ্ব শুরু হল। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। অষ্টাদশ অধ্যায়, তমরাজের সঙ্গে প্রথম দ্বন্দ্ব। প্রথম পর্ব, আলো বনাম অন্ধকার। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে সূর্য ও তমরাজ। চারদিকে যুদ্ধ থেমে গেছে। অন্ধকার সেনাপতিরাও পিছিয়ে দাঁড়িয়ে দেখছে। আদিত্যবীর সবাইকে বললেন, কেউ মাঝখানে যাবে না। এই যুদ্ধ এখন সূর্য আর তমরাজের। সূর্য বিজয় ধনুক হাতে দাঁড়িয়ে আছে। তার শরীর ক্লান্ত, কিন্তু চোখে দৃঢ়তা। তমরাজ ধীরে হাত তুলল। তার চারপাশে কোনো আগুন নেই, কোনো অস্ত্রও নেই,
শুধু এক গভীর অন্ধকার। সে বলল, তুমি শক্তি পেয়েছ, কিন্তু শক্তি আর নিয়ন্ত্রণ এক জিনিস নয়। সূর্য উত্তর দিল, তাহলে আজ শিখব। ড্যাশ ড্যাশ ড্যাশ। তমরাজ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরের মুহূর্তে সে সূর্যের সামনে। সূর্য বিজয় ধনুক দিয়ে আঘাত প্রতিহত করল। ধাম। আঘাতের শক্তিতে সূর্য কয়েক হাত পিছিয়ে গেল। সে আবার ধনুক তুলল। একটি সোনালি তীর ছুটে গেল। তমরাজ হাত বাড়িয়ে তীরটি থামিয়ে দিল। তারপর তীরটি ধীরে ধীরে কালো হয়ে গেল। সূর্য বিস্মিত, তুমি আমার শক্তিকেও বদলে দিতে পারো? তমরাজ বলল, শক্তি নিজে ভালো বা খারাপ নয়। যে ব্যবহার করে, তার ইচ্ছাই তাকে রূপ দেয়। সে কালো হয়ে যাওয়া তীরটি মাটিতে ফেলে দিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য এবার কৌশল বদলাল। সে সরাসরি আক্রমণ না করে চারদিকে আলো ছড়িয়ে দিল। মরুভূমির প্রতিটি বালুকনায় ছোট ছোট আলোর বিন্দু জ্বলে উঠল। তমরাজের ছায়া যেখানে পড়বে, সেখানে আলো প্রতিফলিত হবে। বীর বুঝতে পারল, সে তমরাজের চলার পথ দেখতে চাইছে। ঠিক তাই, তমরাজ এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেলেও তার ছায়া আলোর মধ্যে ধরা পড়ছে। সূর্য সঙ্গে সঙ্গে তিনটি তীর ছুড়ল। একটি সামনে, একটি ডানে, একটি উপরে। তিনটি তীর একসঙ্গে তমরাজের দিকে ছুটে গেল। তমরাজ হাত তুলল, কিন্তু এবার একটি তীর তার বর্ম স্পর্শ করল। ঝনাং। তার কালো বর্মে ক্ষীণ একটি ফাটল দেখা গেল। চার সেনাপতি বিস্ময় তাকিয়ে রইল। কালো সূর্য বলল, সে প্রভুর বর্ম ভেদ করেছে। তমরাজ নিজের বর্মের ফাটলের দিকে তাকিয়ে মৃদু হাসল। ভালো, এবার আমি বুঝলাম তোমার শক্তি কতটা বেড়েছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। হঠাৎ তমরাজ দুই হাত প্রসারিত করল। পুরো আকাশ অন্ধকার হয়ে গেল। দিনের আলো যেন এক মুহূর্তে নিভে গেল। অদিতি ভয়ে বলল, এটা কি? আদিত্যবীর গম্ভীর স্বরে বললেন, তমরাজের প্রকৃত শক্তির একটি অংশ। নিশাশক্তি। অন্ধকারের মধ্যে হাজার হাজার ছায়া তৈরি হল। প্রতিটি ছায়া দেখতে সূর্যের মতো, কিন্তু তাদের হাতে কালো ধনুক। সবগুলো একসঙ্গে তীর ছুড়ল। সূর্য নিজের চারপাশে দ্বৈত শক্তির ঢাল তৈরি করল। সোনালি ও কালো দুই বৃত্ত একে অপরকে ঘিরে ঢাল তৈরি করল। তীরগুলো একের পর এক ঢালে আঘাত করতে লাগল। ধাম ধাম ধাম। ঢালে ফাটল ধরতে শুরু করল। বীর চিৎকার করল, সূর্য দাঁত চেপে বলল, আমি ঠিক আছি। কিন্তু তার হাঁটু ধীরে ধীরে মাটির দিকে নেমে যাচ্ছে। তার শক্তি দ্রুত কমছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখন তার কানে কর্ণের কণ্ঠ ভেসে এল, শক্তিকে প্রতিরোধ করো না, তার প্রবাহকে নিজের সঙ্গে মিশিয়ে দাও। সূর্য বুঝতে পারল। সে ঢাল সরিয়ে দিল। সবাই চমকে উঠল। অন্ধকার তীরগুলো সরাসরি তার দিকে ছুটে এল। কিন্তু শেষ মুহূর্তে সূর্যের চারপাশের দ্বৈত শক্তি ঘুরে উঠল। সোনালি আলো অন্ধকারকে শোষণ করল। অন্ধকার শক্তি আবার সোনালি শক্তির সঙ্গে মিশে গেল। সূর্যের শরীরের চারপাশে তৈরি হল এক নতুন আভা। তমরাজ প্রথমবার থেমে গেল। তুমি আমার শক্তিকে নিজের শক্তিতে পরিণত করলে? সূর্য শান্তভাবে বলল, আমি অন্ধকারকে ধ্বংস করতে চাই না, আমি তাকে নিয়ন্ত্রণ করতে চাই। ড্যাশ ড্যাশ ড্যাশ। তমরাজের চোখে অদ্ভুত আলো দেখা গেল। তাহলে তুমি সত্যিই সপ্তম সন্তান। সে হঠাৎ হাত নামিয়ে দিল। পুরো অন্ধকার সরে গেল। আকাশ আবার পরিষ্কার। সবাই অবাক। সূর্যও বুঝতে পারল না কেন তমরাজ যুদ্ধ থামাল। তমরাজ বলল, আজকের জন্য যথেষ্ট। সূর্য বিস্মিত, তুমি পালাচ্ছ? তমরাজ মৃদু হাসল, না, আমি শুধু তোমাকে সময় দিচ্ছি। কারণ পরেরবার যখন দেখা হবে, সে আকাশের দিকে তাকালো, তখন তোমার সামনে শুধু আমি থাকব না, পুরো অন্ধকার সাম্রাজ্য থাকবে। তারপর সে কালো সূর্য ও অন্য তিন সেনাপতির দিকে তাকালো। ফিরে চলো। চার সেনাপতি ধীরে ধীরে তার পেছনে চলে গেল। কিন্তু যাওয়ার আগে তমরাজ শেষবার সূর্যের দিকে তাকিয়ে বলল, তোমার জন্মের শেষ সত্য এখনও বাকি। যেদিন তুমি জানতে পারবে তোমার প্রকৃত পিতাকে, সেদিন বুঝবে কেন আমি তোমাকে হত্যা করতে চাই না। তারপর চারদিকে কালো কুয়াশা ছড়িয়ে পড়ল। তমরাজ এবং তার সেনাপতিরা অদৃশ্য হয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। যুদ্ধক্ষেত্রে আবার নীরবতা। বীর সূর্যের কাছে এসে বলল, প্রকৃত পিতা? সূর্য কিছু বলল না। সে ধীরে আদিত্যবীরের দিকে তাকাল। আপনি কি সেটাও জানেন? আদিত্যবীর মুখ ফিরিয়ে নিলেন। কয়েক মুহূর্ত পর তিনি বললেন, হ্যাঁ। সূর্যের চোখ কঠিন হয়ে গেল। তাহলে এবার সব বলুন। আদিত্যবীর দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে,
কিন্তু এই সত্য জানার পর তোমার জীবন আর আগের মতো থাকবে না। সূর্য বলল, আমি প্রস্তুত। আদিত্যবীর ধীরে একটি প্রাচীন সোনালী শিলমোহর বের করলেন। শিলটির ওপর খোদাই করা একটি নাম, সূর্যবংশের প্রথম রাজা। কিন্তু নামটি দেখেই সূর্য স্তব্ধ হয়ে গেল, কারণ সেই নামটি তার পরিচিত। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। অষ্টাদশ অধ্যায়, তমরাজের সঙ্গে প্রথম দ্বন্দ্ব। দ্বিতীয় পর্ব, সূর্যের প্রকৃত পিতার রহস্য। আদিত্যবীরের হাতে থাকা সোনালী শিলমোহরটির দিকে সবাই তাকিয়ে আছে। শিলের ওপর লেখা নামটি পড়ে সূর্যের মুখে বিস্ময়। অরুণদেব। বীর ধীরে বলল, এই নামটা তো। আদিত্যবীর মাথা নাড়লেন। হ্যাঁ, অরুণদেব ছিলেন সূর্যবংশের প্রথম রাজা। সূর্য অবাক হয়ে বলল, কিন্তু তিনি তো 1000 বছর আগে মারা গেছেন। তাহলে আমার সঙ্গে তার সম্পর্ক কি? আদিত্যবীর কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, তিনি তোমার জৈবিক পিতা নন। সূর্য থমকে গেল। তাহলে? আদিত্যবীর শিলমোহরটি তার হাতে দিলেন। অরুণদেব ছিলেন তোমার আত্মিক পিতৃপুরুষ। ড্যাশ ড্যাশ ড্যাশ। বীর বলল, আত্মিক পিতৃপুরুষ মানে? আদিত্যবীর ব্যাখ্যা করলেন, 700 বছর আগে অরুণদেব একটি বিশেষ উত্তরাধিকার সৃষ্টি করেছিলেন। সেই উত্তরাধিকার কোনো রক্তের মাধ্যমে নয়, আত্মার মাধ্যমে চলত। প্রতি কয়েক প্রজন্মে একজন নির্বাচিত মানুষ সেই শক্তির ধারক হতো। কর্ণ সেই ধারকদের একজন ছিলেন। সূর্য বিস্ময় বলল, তাহলে কর্ণের সঙ্গে আমার সম্পর্ক রক্তের নয়, উত্তরাধিকারের। আদিত্যবীর মাথা নাড়লেন, ঠিক। ড্যাশ ড্যাশ ড্যাশ। কিন্তু সূর্যের মনে এখনও প্রশ্ন। তাহলে তমরাজ কেন বলল, আমার প্রকৃত পিতা? আদিত্যবীর এবার দীর্ঘশ্বাস ফেললেন, কারণ তমরাজ ইচ্ছা করেই কথাটা অসম্পূর্ণ বলেছে। সে জানে তুমি অরুণদেবের উত্তরাধিকারের সপ্তম ধারক। কিন্তু সে জানে না তোমার জন্মের সময় আরেকটি ঘটনা ঘটেছিল। সূর্য এগিয়ে এল। কি ঘটনা? আদিত্যবীর বললেন, তোমার জন্মের সময় তোমার শরীরে 2 ধরনের শক্তি ছিল, সোনালী সূর্য শক্তি এবং এক অজানা কালো শক্তি। সবাই চুপ। ড্যাশ ড্যাশ ড্যাশ। অদিতি বলল, কালো শক্তিটা কোথা থেকে এসেছিল? আদিত্যবীর উত্তর দিলেন, সেটাই রহস্য। তোমার জন্মের রাতে আকাশে অদ্ভুত একটি ঘটনা ঘটেছিল। সেই রাতে সূর্যগ্রহণ হয়েছিল, আর ঠিক সেই সময়ে তিনি থেমে গেলেন। সূর্য বলল, তারপর একটি কালো আলোর রেখা আকাশ থেকে নেমে তোমার জন্মস্থানে আঘাত করেছিল। তোমার জন্মের মুহূর্তে সেই শক্তি তোমার শরীরে প্রবেশ করেছিল। বীর বিস্মিত, তাহলে সূর্যের অন্ধকার শক্তি জন্ম থেকেই ছিল? হ্যাঁ। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য নিজের হাতের দিকে তাকাল। তার আঙুলের ডগায় ক্ষীণ কালো আলো দেখা দিল। সে ধীরে বলল, তাহলে তমরাজ আমাকে এতদিন ধরে চিনত? আদিত্যবীর বললেন, সম্ভবত তোমার জন্মের রাত থেকেই। হঠাৎ সূর্যের কপালের চিহ্ন জ্বলে উঠল। একটি ক্ষীণ কণ্ঠ তার মনে বলল, তুমি আমার। সূর্য চোখ বন্ধ করল। কণ্ঠটি পরিচিত নয়, কিন্তু অদ্ভুতভাবে তার মনে শান্তি তৈরি করল। সে চোখ খুলতেই দেখল, শিলমোহরটির মাঝখানে একটি নতুন প্রতীক ফুটে উঠেছে। একটি অর্ধেক সূর্য, অর্ধেক চন্দ্র। আদিত্যবীর সেটি দেখে পিছিয়ে গেলেন। না। বীর জিজ্ঞাসা করল, কি হয়েছে? আদিত্যবীর ধীরে বললেন, এটা সূর্যবংশের কোনো প্রতীক নয়। এটা আরও প্রাচীন। এটা সম্রাট শূন্যের প্রতীক। সূর্য বিস্মিত। সম্রাট শূন্য? আদিত্যবীর বললেন, একটি হারিয়ে যাওয়া শক্তিশালী বংশ, যারা আলো ও অন্ধকার 2 শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ করত। 1000 বছর আগে তাদের পুরো বংশ নিশ্চিহ্ন হয়ে যায়। সূর্য ধীরে প্রশ্ন করল, তাহলে আমার সঙ্গে তাদের সম্পর্ক? আদিত্যবীরের মুখ গম্ভীর হয়ে গেল। এই প্রশ্নের উত্তর শুধু একজন দিতে পারবে। বীর বলল, কে? আদিত্যবীর দূরের পাহাড়ের দিকে তাকালেন। তোমার মা। সূর্য স্তব্ধ। আমার মা? কিন্তু তিনি তো। আদিত্যবীর বললেন, তুমি যাকে তোমার মা বলে চিনেছ, তিনি তোমাকে জন্ম দেননি। সবাই অবাক হয়ে গেল। সূর্যের মুখে কোনো কথা নেই। আদিত্যবীর ধীরে বললেন, তোমার আসল মা এখনও জীবিত, এবং তিনি সম্রাট শূন্য বংশের শেষ উত্তরাধিকারী। ঠিক তখন দূর পাহাড়ের দিক থেকে একটি সোনালী পাখি আকাশে উড়ে এল। তার পায়ে বাঁধা একটি ছোট বার্তা। পাখিটি সরাসরি সূর্যের সামনে এসে বসে পড়ল। সূর্য বার্তাটি খুলল। মাত্র একটি বাক্য লেখা, বাবা, এবার বাড়ি ফিরে এসো। সূর্যের হাত কেঁপে উঠল, কারণ নিচে স্বাক্ষর, তোমার মা। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। অষ্টাদশ
অধ্যায় তমরাজের সঙ্গে প্রথম দ্বন্দ্ব। তৃতীয় পর্ব মায়ের আহ্বান। বার্তাটি হাতে নিয়ে সূর্য অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। একটি মাত্র বাক্য, বাবা, এবার বাড়ি ফিরে এসো। তার নিচে লেখা, তোমার মা। সূর্যের বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হল। যে মানুষটিকে সে এতদিন নিজের মা বলে জেনে এসেছে, তার সম্পর্কেই যদি এত বড় রহস্য থাকে, তাহলে এই চিঠির লেখককে? বীর ধীরে বলল, তুই ঠিক আছিস? সূর্য মাথা তুলল, আমাকে যেতে হবে। আদিত্যবীর সঙ্গে সঙ্গে বললেন, একা নয়। অদিতি এগিয়ে এল, আমরাও যাব। মৃণালিনী, আরোহী, ঋত্বিক ও নিশান্ত একসঙ্গে সম্মতি জানাল। সূর্য তাদের দিকে তাকিয়ে মৃদু হাসল। তাহলে সবাই মিলে যাই। ড্যাশ ড্যাশ ড্যাশ। রহস্যময় সোনালি পাখি। সূর্য পাখিটির দিকে তাকাল। আমাদের কোথায় নিয়ে যাবে? পাখিটি হঠাৎ ডানা মেলে আকাশে উঠল। তারপর কয়েকবার ঘুরে উত্তরের পাহাড়ের দিকে উড়ে গেল। আদিত্যবীর বললেন, ওকে অনুসরণ করো। 7 জন যাত্রা শুরু করল। কিন্তু তারা জানত না, দূরের একটি পাহাড়ের চূড়ায় কেউ তাদের লক্ষ্য করছে। কালো সূর্য। তার পাশে দাঁড়িয়ে মায়াধর। কালো সূর্য বলল, প্রভু তমরাজ তাদের যেতে দিলেন কেন? মায়াধর শান্তভাবে বলল, কারণ তিনি জানেন তারা কোথায় যাচ্ছে। আর সেই জায়গায় পৌঁছালেই সে থামল। কালো সূর্য জিজ্ঞাসা করল, কি হবে? মায়াধর মৃদু হাসল, সূর্য নিজেই তার জন্মের শেষ দরজা খুলবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অরণ্যের পথ। কয়েক ঘণ্টা পর 7 জন একটি বিশাল অরণ্যে প্রবেশ করল। গাছগুলো অস্বাভাবিক উঁচু। সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারছে না। হঠাৎ নিশান্ত থেমে গেল। কেউ আমাদের অনুসরণ করছে। বীর সঙ্গে সঙ্গে অস্ত্র ধরল। শত্রু? নিশান্ত চোখ বন্ধ করে কিছুক্ষণ অনুভব করল। না, কিন্তু কেউ আমাদের দেখছে। সূর্য চারদিকে তাকাল। কোনো মানুষ নেই। হঠাৎ একটি গাছের ওপর থেকে একটি ছোট পাথর নিচে পড়ল। টক। অদিতি উপরে তাকাল। সেখানে একজন তরুণী দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা ও সোনালি পোশাক। চোখে অদ্ভুত দৃঢ়তা। সে ধীরে গাছ থেকে নিচে নেমে এল। বীর সতর্ক হয়ে বলল, তুমি কে? তরুণী সরাসরি সূর্যের দিকে তাকাল। তারপর মৃদু হাসল, আমি তোমাদের অপেক্ষা করছিলাম। সূর্য জিজ্ঞাসা করল, তুমি কি আমার মায়ের লোক? তরুণী মাথা নাড়ল, না, আমি তোমার মায়ের। সে কিছুক্ষণ থেমে বলল, রক্ষক। ড্যাশ ড্যাশ ড্যাশ। তরুণী নিজের পরিচয় দিল, আমার নাম ইরা। তোমার মা আমাকে পাঠিয়েছেন তোমাকে নিরাপদে নিয়ে যেতে। সূর্য জিজ্ঞাসা করল, তিনি কোথায়? ইরা উত্তরের পাহাড়ের দিকে তাকাল। আর মাত্র একদিনের পথ, কিন্তু তার আগে আমাদের একটি পরীক্ষা পেরোতে হবে। ঋত্বিক বলল, আবার পরীক্ষা? ইরা মৃদু হেসে বলল, এই পরীক্ষা কোনো দুর্গের নয়। এটি তোমাদের নিজেদের মনকে নিয়ে। ড্যাশ ড্যাশ ড্যাশ। সোনালি হ্রদ। ইরা তাদের একটি পাহাড়ি গুহার সামনে নিয়ে গেল। গুহার ভেতরে একটি বিশাল হ্রদ। জলের রং সম্পূর্ণ সোনালি। ইরা বলল, এই হ্রদ পার হলেই তোমরা সম্রাট শূন্যদের রাজ্যে প্রবেশ করতে পারবে। সূর্য জিজ্ঞাসা করল, সমস্যা কোথায়? ইরা জলের দিকে তাকিয়ে বলল, এই জল প্রত্যেক মানুষের সবচেয়ে বড় সত্য দেখায়। যে নিজের সত্য মেনে নিতে পারবে না, সে হ্রদ পার হতে পারবে না। বীর প্রথমে এগিয়ে গেল। সে জলে পা রাখতেই চারপাশে আলো জ্বলে উঠল। তার সামনে নিজের অতীতের দৃশ্য ভেসে উঠল। সে দেখল, একটি অন্ধকার যুদ্ধক্ষেত্র। তার হাতে বিজয় ধনুক। আর তার সামনে দাঁড়িয়ে আছে কর্ণ। কর্ণ বলছেন, তুমি আমাকে রক্ষা করতে পারবে না। বীর কাঁপতে কাঁপতে বলল, আমি পারব। কর্ণ উত্তর দিলেন, না, কারণ তোমার কাজ আমাকে রক্ষা করা নয়। তোমার কাজ সূর্যকে তার পথ খুঁজে পেতে সাহায্য করা। দৃশ্যটি মিলিয়ে গেল। বীর চোখ খুলল। সে বুঝল, তার জীবনের উদ্দেশ্য অন্য কারো ছায়া হয়ে থাকা নয়, নিজের শক্তিতে দাঁড়ানো। সে হ্রদ পার হয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপর অদিতি, মৃণালিনী, আরোহী, ঋত্বিক ও নিশান্ত একে একে হ্রদ পার হল। শেষে সূর্যের পালা। সে জলে পা রাখতেই পুরো হ্রদ কালো হয়ে গেল। ইরা বিস্ময় পিছিয়ে গেল। অসম্ভব। জলের মাঝখানে একটি দৃশ্য ফুটে উঠল। একটি শিশু। তার পাশে দাঁড়িয়ে একজন নারী। নারীটি শিশুটিকে বুকে ধরে আছেন। তার চোখে অশ্রু। সূর্য বুঝতে পারল, এই নারীই তার আসল মা। কিন্তু দৃশ্যের পরের অংশ দেখে তার বুক কেঁপে উঠল। শিশুটিকে কারো হাতে তুলে দেওয়া হচ্ছে। আর সেই মানুষটি আদিত্যবীর। সূর্য পিছনে তাকাল। আদিত্যবীর মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন।
সূর্যের কণ্ঠ ভারী হয়ে গেল। আপনি আমাকে আমার মায়ের কাছ থেকে নিয়ে গিয়েছিলেন? আদিত্যবীর চোখ বন্ধ করলেন। হ্যাঁ। সূর্যের চারপাশের জল কালো হয়ে উঠল। তার শক্তি অস্থির হয়ে গেল। ইরা চিৎকার করে বলল, সূর্য, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করো। কিন্তু এবার সূর্য কোনো উত্তর দিল না। তার সামনে শুধু একটি প্রশ্ন, কেন তাকে তার আসল মায়ের কাছ থেকে দূরে রাখা হয়েছিল? আদিত্যবীর ধীরে মাথা তুললেন, কারণ তোমাকে বাঁচানোর জন্য আমাকে তোমাকে তার কাছ থেকে দূরে রাখতে হয়েছিল। সূর্য তাকিয়ে রইল। কিসের হাত থেকে? আদিত্যবীর উত্তর দেওয়ার আগেই গুহার বাইরে প্রচণ্ড বিস্ফোরণ হল। ধাম! ইরা চমকে উঠল। ওরা এসে গেছে। গুহার প্রবেশপথে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। তার ভেতর থেকে 4টি অবয়ব বেরিয়ে এল। কালো সূর্য, রুদ্রাক্ষ, মায়াধর, নিশাকেতু। কালো সূর্য মৃদু হাসল। সূর্য, তোমার মায়ের কাছে পৌঁছানোর আগে আমাদের সঙ্গে আরও একটি যুদ্ধ বাকি। সূর্য ধীরে হ্রদ থেকে উঠে দাঁড়াল। তার চোখে এবার ক্রোধ নেই, শুধু দৃঢ়তা। সে বিজয় ধনুক হাতে তুলে বলল, তাহলে পথ খুলে দাও। চলবে। সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। অষ্টাদশ অধ্যায়, তমরাজের সঙ্গে প্রথম দ্বন্দ্ব। চতুর্থ পর্ব, সোনালি হ্রদের যুদ্ধ। গুহার ভেতর 4 অন্ধকার সেনাপতি দাঁড়িয়ে। তাদের পেছনে কালো ধোঁয়া, সামনে সোনালি হ্রদ, আর হ্রদের তীরে দাঁড়িয়ে সূর্য ও তার 6 সঙ্গী। সূর্যের হাতে বিজয় ধনুক, তার কপালে অর্ধেক সোনালি, অর্ধেক কালো চিহ্ন। কালো সূর্য ধীরে বলল, এইবার তোমাকে রক্ষা করার মতো কোনো দুর্গ নেই। সূর্য শান্তভাবে উত্তর দিল, আমার বন্ধুদেরই আমার দুর্গ। বীর সঙ্গে সঙ্গে তার পাশে এসে দাঁড়াল। আর আমরা পিছিয়ে যাব না। অদিতি, মৃণালিনী, আরোহী, ঋত্বিক ও নিশান্ত অস্ত্র তুলে নিল। ইরা গুহার প্রবেশপথের পাশে দাঁড়িয়ে বলল, মনে রেখো, এই হ্রদের শক্তি নষ্ট করা যাবে না। এটাই সম্রাট শূন্য রাজ্যে যাওয়ার একমাত্র পথ। সূর্য মাথা নাড়ল, তাহলে যুদ্ধ হবে হ্রদের বাইরে। ড্যাশ ড্যাশ ড্যাশ। প্রথম সংঘর্ষ। রুদ্রাক্ষ প্রথম আক্রমণ করল। তার অগ্নিকুঠার মাটিতে পড়তেই পাথরের মেঝে ফেটে আগুন বেরিয়ে এল। বীর সামনে এগিয়ে এসে আঘাত ঠেকাল। ধাম! দুজনের অস্ত্রের সংঘর্ষে আগুনের কণা ছড়িয়ে পড়ল। রুদ্রাক্ষ গর্জে উঠল, তুমি আবার আমার সামনে। বীর হাসল, হ্যাঁ, এবারও একা নই। ঋত্বিক তার বর্ষা নিয়ে পাশে এসে দাঁড়াল। রুদ্রাক্ষ আঘাত করতেই দুজন বিপরীত দিক থেকে আক্রমণ করল। রুদ্রাক্ষ পিছিয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অন্যদিকে মায়াধর 2 হাত ছড়িয়ে দিল। গুহার দেয়ালে হাজার হাজার প্রতিচ্ছবি তৈরি হল। এক মুহূর্তে সূর্য বুঝতে পারল না কোনটি আসল শত্রু। অদিতি চোখ বন্ধ করল। মায়াধর কোথায়? নিশান্ত নিচু স্বরে বলল, বাম দিকে। না। সে হঠাৎ ঘুরে দাঁড়াল। ডান দিকে। মৃণালিনী তার তরবারি ছুড়ে দিল। তরবারিটি একটি প্রতিচ্ছবি ভেদ করে গুহার দেয়ালে গিয়ে আটকে গেল। মায়াধর হাসল, আমাকে এত সহজে পাওয়া যাবে না। নিশান্ত বলল, তোমাকে খুঁজতে হবে না। সে মাটির ছায়ার দিকে তাকাল। তোমার ছাই তোমাকে প্রকাশ করছে। নিশান্ত ছায়ার মধ্যে ঢুকে গেল। পরের মুহূর্তে মায়াধরের পেছনে বেরিয়ে এল। ঝনাং! তার মুখোশে আরেকটি ফাটল তৈরি হল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য বনাম কালো সূর্য। এবার কালো সূর্য সামনে এগিয়ে এল। অনেক হয়েছে। তার শরীরের চারপাশে কালো আগুন জ্বলে উঠল। সূর্য বিজয় ধনুক তুলল। দুজন একই মুহূর্তে আক্রমণ করল। সোনালি তীর ও কালো শক্তি মাঝপথে সংঘর্ষ করল। বুম! গুহার ছাদ থেকে পাথর পড়তে শুরু করল। ইরা চিৎকার করল, সাবধান! গুহা ভেঙে পড়ছে। সূর্য বুঝল, এখানে বেশি শক্তি ব্যবহার করলে সোনালি হ্রদ ধ্বংস হয়ে যেতে পারে। সে ধনুক নামিয়ে দিল। কালো সূর্য অবাক। ভয় পেলে? সূর্য মাথা নাড়ল, না, আমি জানি কোথায় শক্তি ব্যবহার করতে হয়। সে হঠাৎ সামনে ছুটে গেল। কালো সূর্য আঘাত করতে গেল, কিন্তু সূর্য পাশ কাটিয়ে তার কাঁধে আঘাত করল। কালো সূর্য পিছিয়ে গেল। সূর্য আবার বলল, শক্তিশালী হওয়া মানে সবসময় বড় আঘাত করা নয়। ড্যাশ ড্যাশ ড্যাশ। নিশাকেতুর গোপন আক্রমণ। ঠিক তখনই নিশাকেতু ছায়ার মধ্যে মিলিয়ে গেল। তার লক্ষ্য অদিতি। সে পিছন থেকে এগিয়ে আসতেই সূর্য তা অনুভব করল। অদিতি! অদিতি ঘুরে দাঁড়ানোর আগেই সূর্য তার সামনে এসে গেল। নিশাকেতুর কালো বর্ষা সূর্যের বিজয় ধনুকে আঘাত করল। ঝনাং! সূর্যের হাত অবশ হয়ে গেল। নিশাকেতু মৃদু হাসল, তোমার শক্তির সীমা আছে। সূর্য বলল, আমার আছে, কিন্তু আমার বন্ধুদের শক্তির কোনো সীমা নেই।
ঠিক তখন বীর ও মৃণালিনী দুই দিক থেকে আক্রমণ করল। নিশাকেতু পিছিয়ে গেল। আরোহীর তীর তার সামনে মাটিতে পড়ে পথ আটকে দিল। ঋত্বিকের বর্ষা তার বর্ষা সরিয়ে দিল। নিশান্ত ছায়া থেকে বেরিয়ে এসে তাকে পেছনে থেকে আটক করল। সাতজন একসঙ্গে দাঁড়িয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। কালো সূর্য প্রথমবার বুঝতে পারল, চারজন শক্তিশালী সেনাপতি হয়েও তারা সাতজনকে আলাদা করতে পারছে না। সে দাঁত চেপে বলল, এদের শক্তির উৎস তাদের বন্ধুত্ব। মায়াধর বলল, তাহলে তাদের বন্ধুত্বকেই ভেঙে দাও। সে দুই হাত তুলল। সঙ্গে সঙ্গে প্রত্যেকের সামনে আলাদা আলাদা দৃশ্য দেখা দিল। বীর দেখল সূর্য তাকে ছেড়ে চলে যাচ্ছে। অদিতি দেখল তার বন্ধুরা তাকে বিশ্বাস করছে না। মৃণালিনী দেখল তার রাজ্য ধ্বংস হয়ে গেছে। সূর্য দেখল সে একা দাঁড়িয়ে আছে, তার চারপাশে সবাই মাটিতে পড়ে আছে। তার হাতে বিজয় ধনুক, আর সামনে দাঁড়িয়ে তমরাজ। মায়াধরের কণ্ঠ ভেসে এল, এই ভবিষ্যৎ এড়াতে পারবে? সূর্য চোখ বন্ধ করল। সে দৃশ্যের দিকে তাকাল না, বরং নিজের হৃদয়ের স্পন্দন শুনল। তারপর বলল, ভবিষ্যৎ লেখা থাকে না, ভবিষ্যৎ তৈরি করতে হয়। তার কপালের সপ্তম চিহ্ন জ্বলে উঠল। এক মুহূর্তে মায়াধরের সমস্ত বিভ্রম ভেঙে গেল। মায়াধর পিছিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। না, এটা সম্ভব নয়। ড্যাশ ড্যাশ ড্যাশ। চার সেনাপতির পতন। রুদ্রাক্ষ, বীর ও ঋত্বিকের সম্মিলিত আঘাতে মাটিতে পড়ে গেল। নিশাকেতুর কালো বর্ষা ভেঙে গেল। মায়াধরের মুখোশ সম্পূর্ণ ভেঙে পড়ল। শুধু কালো সূর্য এখনও দাঁড়িয়ে। তার শরীর আহত, কিন্তু তার শক্তি এখনও প্রচণ্ড। সেই সূর্যের দিকে তাকিয়ে বলল, আজ তোমরা জিতেছ বলে ভাবছ? না। সে হঠাৎ নিজের বুকে হাত রাখল। তার শরীর থেকে একটি কালো গোলক বেরিয়ে এল। ইরা চমকে উঠল, ওটা থামাও। ও যদি বিস্ফোরিত হয়, পুরো সোনালি হ্রদ ধ্বংস হয়ে যাবে। সূর্য মুহূর্তের মধ্যে বুঝে গেল, কালো সূর্য তাদের হারাতে না পারলেও হ্রদটি ধ্বংস করতে চায়। সে বিজয় ধনুক তুলল, কিন্তু এবার তীরের পরিবর্তে তার হাত থেকে সোনালি কালো আলো বের হল। সে দুই হাত দিয়ে শক্তিটিকে ঘিরে ফেলল। কালো গোলকটি তার হাতের মাঝখানে আটকে গেল। সূর্যের শরীর কেঁপে উঠল। বীর চিৎকার করল, সূর্য, ছেড়ে দে। সূর্য দাঁত চেপে বলল, না, এই হ্রদ ধ্বংস হতে দেব না। ধীরে ধীরে কালো গোলকটি ছোট হতে লাগল। তারপর সম্পূর্ণ নিভে গেল। কালো সূর্য অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। তুমি আমার ধ্বংসের শক্তিকেও নিয়ন্ত্রণ করলে? সূর্য বলল, আমি বলেছিলাম, আমি আলো নই, আমি অন্ধকারও নই, আমি ভারসাম্য। কালো সূর্য ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। চার অন্ধকার সেনাপতি পরাজিত। ড্যাশ ড্যাশ ড্যাশ। গুহার ভেতর আবার নীরবতা ফিরে এল। সোনালি হ্রদের জল আরও উজ্জ্বল হয়ে উঠল। তার মাঝখানে একটি পথ তৈরি হল। ইরা বিস্ময় বলল, পথ খুলে গেছে। আদিত্যবীর সূর্যের দিকে তাকালেন। এখন সময় এসেছে। সূর্য প্রশ্ন করল, কিসের? আদিত্যবীর বললেন, তোমার আসল মায়ের সঙ্গে দেখা করার। সাতজন সেই সোনালি পথের দিকে এগিয়ে গেল। কিন্তু তারা জানত না, হ্রদের ওপারে তাদের জন্য অপেক্ষা করছে শুধু একজন মা নয়, অপেক্ষা করছে এমন এক রাজ্য, যার ইতিহাসের সঙ্গে কর্ণের নামও জড়িয়ে আছে। আর সেই রাজ্যের সিংহাসনে বসে আছেন সূর্যের জন্মদাত্রী। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। অষ্টাদশ অধ্যায়, তমরাজের সঙ্গে প্রথম দ্বন্দ্ব। পঞ্চম পর্ব, মায়ের রাজ্য। সোনালি হ্রদের মাঝখানে তৈরি হওয়া আলোর পথ ধরে সূর্য ও তার সঙ্গীরা এগিয়ে চলল। হ্রদের জল দুপাশে স্থির হয়ে আছে। কেউ কথা বলছে না, শুধু সূর্যের মনে বারবার একটি প্রশ্ন, আমার আসল মাকে? আদিত্যবীর তার দিকে তাকিয়ে বললেন, আর বেশি দূর নয়। সূর্য থেমে গেল। আপনি এত বছর আমাকে সত্যটা বলেননি কেন? আদিত্যবীর কিছুক্ষণ চুপ থেকে বললেন, কারণ তোমার শত্রুরা শুধু তোমাকে খুঁজছিল না, তারা তোমার মাকেও খুঁজছিল। তোমাকে তার কাছ থেকে দূরে রাখাই ছিল তোমাকে বাঁচানোর একমাত্র উপায়। সূর্য বলল, তাহলে এখন কেন? আদিত্যবীর হ্রদের ওপারের বিশাল দরজার দিকে তাকালেন। কারণ এখন তুমি নিজেকে রক্ষা করার মতো শক্তিশালী হয়েছ। ড্যাশ ড্যাশ ড্যাশ। সম্রাট শূন্যদের নগরী। আলোর পথ শেষ হতেই সবাই থমকে দাঁড়াল। সামনে এক বিশাল নগরী, সোনালি পাথরের তৈরি প্রাসাদ, আকাশে ভাসমান সেতু, দূরে বিশাল সূর্যচিহ্ন। কিন্তু আশ্চর্যের বিষয়, নগরীতে কোনো সাধারণ মানুষ নেই। সবকিছু যেন নিস্তব্ধ। ইরা ধীরে বলল, এটাই সম্রাট শূন্যদের শেষ রাজ্য। বীর অবাক হয়ে বলল,
এখানে কেউ থাকে না? ইরা উত্তর দিল, থাকে, কিন্তু তারা নিজেদের অস্তিত্ব বাইরের পৃথিবীর কাছে লুকিয়ে রাখে। ঠিক তখন প্রাসাদের বিশাল দরজা খুলে গেল। দুই সারিতে অসংখ্য যোদ্ধা দাঁড়িয়ে আছে। সবাই একই প্রতীক পড়েছে, অর্ধেক সূর্য, অর্ধেক চন্দ্র। তারা একসঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর একসঙ্গে বলল, উত্তরাধিকারী ফিরে এসেছে। সূর্য স্তব্ধ। উত্তরাধিকারী? ইরা মাথা নত করল। হ্যাঁ, আপনি শুধু আপনার মায়ের সন্তান নন, আপনি এই রাজ্যেরও উত্তরাধিকারী। ড্যাশ ড্যাশ ড্যাশ। সিংহাসনের নারী। সূর্য ধীরে ধীরে প্রাসাদের ভেতরে প্রবেশ করল। দীর্ঘ সোনালি হলঘর, দেয়ালে প্রাচীন যুদ্ধের ছবি। একটি ছবিতে কর্ণের মতো একজন যোদ্ধা দাঁড়িয়ে আছে। সূর্য থেমে গেল। ছবিটির নিচে লেখা, সূর্যবংশের শেষ মহান ধনুর্ধর। আদিত্যবীর বললেন, এই ছবিটি তোমার পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত। সূর্য কিছু বলার আগেই হলঘরের শেষ প্রান্তে বিশাল দরজা খুলে গেল। সেখান থেকে একজন নারী বেরিয়ে এলেন। তার পরনে সাদা ও সোনালি পোশাক, দীর্ঘ চুল, চোখে গভীর মমতা। তিনি ধীরে ধীরে সূর্যের সামনে এসে দাঁড়ালেন। কেউ কথা বলল না। নারীটির চোখে জল জমে উঠল। তিনি কাপা কণ্ঠে বললেন, সূর্য। সূর্যের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল, এই সেই কণ্ঠ, যে কণ্ঠ সে রোদের ভেতর শুনেছিল। নারীটি ধীরে হাত বাড়ালেন, আমি তোমার মা। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হাজার প্রশ্ন। আপনি এতদিন কোথায় ছিলেন? নারীটি চোখের জল মুছে বললেন, তোমার অপেক্ষায়, কিন্তু তোমাকে নিজের কাছে রাখতে পারিনি। সূর্যের কণ্ঠ কঠিন হয়ে গেল। কেন? নারীটি আদিত্যবীরের দিকে তাকালেন। কারণ তোমার জন্মের রাতেই তারা আমাদের খুঁজে পেয়েছিল। কারা? নারীটি বললেন, তমরাজের আগের প্রজন্ম। সবাই স্তব্ধ। তিনি বলতে থাকলেন, তারা জানত তুমি সপ্তম উত্তরাধিকারী। তারা জানত তোমার শরীরে আলো ও অন্ধকার, দুই শক্তি জন্ম থেকেই রয়েছে। তাই তোমাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল। সূর্য মুষ্টি শক্ত করল। আর আমাকে বাঁচানোর জন্য? নারীটি বললেন, আদিত্যবীর তোমাকে নিয়ে চলে যান। আমি তোমাকে নিজের চোখের সামনে হারিয়েছিলাম। কিন্তু আমি জানতাম। তিনি সূর্যের দিকে তাকালেন, একদিন তুমি ফিরে আসবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। নারীটি তার মাথায় হাত রাখলেন। কয়েক মুহূর্ত কেউ কথা বলল না। তারপর সূর্য বলল, আমার নাম কি ছিল? নারীটি মৃদু হাসলেন, তোমার জন্মের সময় তোমার নাম রেখেছিলাম সূর্যবীর। বীর অবাক হয়ে সূর্যের দিকে তাকাল। তোর নাম সূর্যবীর? নারীটি বললেন, কিন্তু তোমাকে পৃথিবী থেকে লুকিয়ে রাখার সময় সেই নাম বদলে দেওয়া হয়। তোমার বর্তমান নাম সূর্য। সূর্য চোখ বন্ধ করল। দুটি নাম, দুটি জীবন, একটি আত্মা। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখন প্রাসাদের বাইরে যুদ্ধের শঙ্খ বাজল। ভো! একজন প্রহরী দৌড়ে এসে বলল, মহারানী, উত্তরের প্রাচীরের কাছে অন্ধকার বাহিনী দেখা গেছে। সূর্য সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। তার মা বললেন, অসম্ভব। ইরা বাইরে তাকিয়ে দেখল আকাশ কালো হয়ে যাচ্ছে। দূরে এক বিশাল কালো দুর্গ আকাশে ভেসে উঠেছে। তার সামনে দাঁড়িয়ে তমরাজ। সূর্যের মা ধীরে বললেন, সে এখানে কিভাবে এল? তমরাজের কণ্ঠ পুরো রাজ্যে প্রতিধ্বনিত হল। আমি বলেছিলাম, সূর্য, তোমার জন্মের শেষ সত্য জানার পরেও তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। সূর্য বিজয় ধনুক তুলে নিল। তার মা তার পাশে এসে দাঁড়ালেন। আর প্রথমবার মা ও ছেলে একই যুদ্ধক্ষেত্রে দাঁড়াল। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। অষ্টাদশ অধ্যায়, তমরাজের সঙ্গে প্রথম দ্বন্দ্ব। ষষ্ঠ পর্ব, মা ও ছেলের প্রথম যুদ্ধ। সম্রাট শূন্যদের নগরীর আকাশ কালো হয়ে গেছে। সোনালি প্রাসাদের ওপর অন্ধকার মেঘ জমে আছে। দূরে ভাসমান কালো দুর্গ। তার সামনে দাঁড়িয়ে তমরাজ। সূর্য তার পাশে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকাল। এতদিন যে মানুষটির অস্তিত্বই সে জানত না, আজ তিনি তার পাশে। তার মা ধীরে বললেন, তোমাকে আমি যুদ্ধ করতে বলবো না। সূর্য অবাক, কেন? কারণ তুমি আমার কাছে এখনও সেই ছোট্ট শিশুই। সূর্য মৃদু হাসল, কিন্তু মা। শব্দটি মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুজনেই থেমে গেল। নারীটির চোখে জল চলে এল। তিনি সূর্যের মাথায় হাত রাখলেন। আর একবার বলো। সূর্য বলল, মা। তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। এবার আমি তোমাকে আর হারাব না। ড্যাশ ড্যাশ ড্যাশ। তমরাজের ঘোষণা। আকাশ থেকে তমরাজের কণ্ঠ ভেসে এল। আবেগের এই মুহূর্ত শেষ হয়েছে।
সে হাত তুলতেই কালো দুর্গের চারপাশে অসংখ্য সৈন্য দেখা দিল। সূর্যের মা সামনে এগিয়ে গেলেন। তমরাজ, তুমি আমার রাজ্যে পা রাখার সাহস করলে? তমরাজ মৃদু হাসল। এই রাজ্য একদিন আমারও ছিল। মা বিস্মিত। মিথ্যা। না, তমরাজ বলল, সম্রাট শূন্য বংশের পতনের ইতিহাস তুমি যতটা জানো তার চেয়ে আমি বেশি জানি। তোমাদের বংশ আমাকে বিশ্বাসঘাতক বানিয়েছিল, আর সেই বিশ্বাসঘাতকতার ফলেই আমি তমরাজ হয়েছি। সূর্য প্রশ্ন করল, তাহলে তোমার সঙ্গে আমার মায়ের সম্পর্ক কি? তমরাজ উত্তর দিল না, বরং বলল, আজ নয়, সেই সত্য তুমি পড়ে জানবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। যুদ্ধ শুরু। কালো দুর্গ থেকে হাজার হাজার ছায়া সৈন্য নিচে নামতে শুরু করল। সম্রাট শূন্যদের যোদ্ধারাও প্রস্তুত। সোনালি বর্ম, সূর্যচিহ্নিত পতাকা, পুরো নগরী যুদ্ধের জন্য প্রস্তুত। আদিত্যবীর সূর্যের কাছে এসে বললেন, তুমি সামনে যাবে না। সূর্য মাথা নাড়ল, আমি আমার মাকে একা লড়তে দেব না। তার মা বললেন, তুমি আমার সঙ্গে থাকবে। তিনি হাত তুলতেই আকাশে বিশাল সোনালি বৃত্ত তৈরি হল। সেখান থেকে শত শত আলোকবাণ বেরিয়ে কালো সৈন্যদের দিকে ছুটে গেল। সুম। সূর্য বিস্ময় তাকিয়ে রইল। আপনি এত শক্তিশালী? তার মা মৃদু হাসলেন, তোমার জন্মের শক্তি আমার কাছ থেকেই কিছুটা এসেছে। সূর্য বিজয় ধনুক তুলল, তার তীরও সোনালি আলোয় জ্বলে উঠল। মা ও ছেলে পাশাপাশি দাঁড়িয়ে তীর ছুঁড়তে লাগল। একজনের আলো অন্যজনের শক্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে। দূর থেকে বীর চিৎকার করল, এটা তো একেবারে একই শক্তি। আদিত্যবীর বললেন, কারণ তারা একই রক্তের। ড্যাশ ড্যাশ ড্যাশ। তমরাজের সরাসরি আক্রমণ। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। তমরাজ নিজেই নিচে নেমে এল। তার পায়ের নিচে কালো শক্তির বৃত্ত। সে সরাসরি সূর্যের মায়ের দিকে এগিয়ে গেল। সূর্য তার সামনে দাঁড়াল। আগে আমাকে পার হতে হবে। তমরাজ বলল, তুমি এখনও বুঝতে পারছ না। আমি তোমাকে হত্যা করতে আসিনি। সূর্য বিজয় ধনুক তুলল। তাহলে? তমরাজের উত্তর, আমি তোমাকে জাগাতে এসেছি। সে আঙুল তুলতেই সূর্যের কপালের চিহ্ন জ্বলে উঠল। সূর্য হঠাৎ তীব্র শক্তির প্রবাহ অনুভব করল। তার শরীরের চারপাশে সোনালি ও কালো আলো একসঙ্গে ঘুরতে লাগল। তার মা চিৎকার করে উঠলেন, না, এখন নয়। তমরাজ বলল, অনেক দেরি হয়ে গেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। সপ্তম শক্তির দ্বিতীয় স্তর। সূর্যের চোখ বন্ধ হয়ে গেল। তার সামনে আবার সেই অসীম শূন্যতা। কর্ণ সেখানে দাঁড়িয়ে, কিন্তু এবার তিনি একা নন। তার পাশে দাঁড়িয়ে আছে একজন অচেনা যোদ্ধা। সূর্য জিজ্ঞাসা করল, আপনি কে? যোদ্ধাটি মুখ তুলল। তার চোখে সূর্যের মতো আলো। কর্ণ বললেন, এটাই সেই সত্য যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে। সূর্য তার দিকে তাকিয়ে রইল। কর্ণ ধীরে বললেন, এই মানুষটি তোমার পূর্বপুরুষ নয়। সে তোমার প্রকৃত রক্তের উৎসের রহস্যের সঙ্গে যুক্ত। সূর্য অবাক। কে সে? কর্ণের মুখে গম্ভীরতা। যে শক্তি তোমার মধ্যে জন্ম থেকেই ছিল, তার উৎস এই মানুষ। সূর্য অচেনা যোদ্ধার দিকে তাকাল। যোদ্ধাটি ধীরে মুখ তুলল। তার মুখ তমরাজের মতো। সূর্য স্তব্ধ হয়ে গেল। অসম্ভব। কর্ণ বললেন, তমরাজের জন্মের আগের নাম ছিল। দৃশ্য হঠাৎ ভেঙে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য চোখ খুলল। সে এখনও যুদ্ধক্ষেত্রে। তার মা তার পাশে, তমরাজ সামনে। কিন্তু এবার সূর্যের চোখে নতুন আলো। সে ধীরে বলল, আমি বুঝেছি। তমরাজ তাকাল। কি বুঝেছ? সূর্য বলল, তুমি শুধু আমার শত্রু নও, তোমার সঙ্গে আমার জন্মের রহস্যও জড়িত। তমরাজের মুখের হাসি মিলিয়ে গেল। প্রথমবার তার চোখে সত্যিকারের বিস্ময় দেখা গেল। কে তোমাকে বলেছে? সূর্য বিজয় ধনুক তুলল। কর্ণ। তমরাজ কিছুক্ষণ নীরব থেকে বলল, তাহলে সময়ের দরজা সত্যিই খুলে গেছে। আকাশে আবার প্রচণ্ড বজ্রপাত হল। আর তমরাজ ধীরে তার আসল শক্তি প্রকাশ করতে শুরু করল। চলবে। সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। অষ্টাদশ অধ্যায়, তমরাজের সঙ্গে প্রথম দ্বন্দ্ব। সপ্তম পর্ব, তমরাজের আসল পরিচয়। আকাশের কালো মেঘের মধ্যে বজ্রপাত হতে লাগল। তমরাজের চারপাশের অন্ধকার ধীরে ধীরে ঘন হয়ে উঠছে। সূর্য স্থির হয়ে দাঁড়িয়ে। তার মা তার পাশে। বীর ও অন্যরা কিছুটা দূরে যুদ্ধরত সৈন্যদের থামিয়ে এই দৃশ্য দেখছে। তমরাজ ধীরে বলল, তুমি যা দেখেছ তার অর্থ তুমি এখনও পুরোপুরি বুঝতে পারোনি। সূর্য বলল, তাহলে তুমি নিজেই বলো। তমরাজ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিজের মুখের ওপর থাকা কালো আবরণ সরিয়ে ফেলল।
সবাই স্তব্ধ। তার মুখে আর আগের সেই রহস্যময়ী অন্ধকার নেই, বরং দেখা যাচ্ছে এক শান্ত, ক্লান্ত যোদ্ধার মুখ। সূর্যের মা হঠাৎ পিছিয়ে গেলেন। না। সূর্য তার দিকে তাকাল। মা, তিনি কাপা গলায় বললেন। ওর নাম ছিল অরিন্দম। সূর্য অবাক। তমরাজ মৃদু হেসে বলল, অনেক বছর পর কেউ আমার পুরনো নাম উচ্চারণ করল। ড্যাশ ড্যাশ ড্যাশ। হারিয়ে যাওয়া ভাই। সূর্যের মা ধীরে বললেন, অরিন্দম ছিল আমার বড় ভাই। বীর অবাক হয়ে গেল। তাহলে তমরাজ আমার মামা? সূর্যের মা মাথা নাড়লেন। হ্যাঁ। সূর্য কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। যাকে এতদিন সে প্রধান শত্রু মনে করেছিল, সে তার নিজের পরিবারের একজন। তমরাজ বলল, আমি একসময় এই রাজ্যকে রক্ষা করতাম, কিন্তু রাজ্যের মন্ত্রীরা আমাকে বিশ্বাসঘাতক বলে ঘোষণা করে। কারণ আমি বলেছিলাম, আলো আর অন্ধকারকে আলাদা করে রাখা যাবে না। তারা আমার কথা শোনেনি। তারপর অন্ধকার শক্তি আমাকে গ্রাস করতে শুরু করে। সূর্যের মা চোখ নামিয়ে বললেন, আমি তখন খুব ছোট, আমি কিছুই করতে পারিনি। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য ধীরে বলল, তাহলে আমাকে কেন শত্রু বানালে? তমরাজ তার দিকে তাকাল। কারণ তোমার মধ্যে সেই শক্তি রয়েছে, যা একদিন আমাকে বাঁচাতে পারত। কিন্তু একই শক্তি ভুলভাবে ব্যবহার করলে পুরো পৃথিবী ধ্বংস করতে পারে। সূর্য বলল, তাই তুমি আমাকে পরীক্ষা করছিলে? হ্যাঁ। 4 সেনাপতি? পরীক্ষা। সপ্তম শক্তি? সেটিও পরীক্ষা। সূর্যের চোখ কঠিন হয়ে গেল। তাহলে আমার বন্ধুদের বিপদে ফেললে কেন? তমরাজের মুখ গম্ভীর হল। কারণ আমি জানতে চেয়েছিলাম, ক্ষমতা পাওয়ার পরও তুমি তাদের রক্ষা করবে কিনা। তুমি পেরেছ। ড্যাশ ড্যাশ ড্যাশ। কিন্তু সত্য এখনও বাকি। সূর্যের মা হঠাৎ বললেন, অরিন্দম। তমরাজ তার দিকে তাকাল। এখনও কি তুমি সত্যিটা বলবে না? তমরাজ কিছুক্ষণ নীরব থেকে বলল, সময় এসেছে। সে সূর্যের দিকে তাকাল। তোমার জন্মের রাতে যে কালো শক্তি তোমার শরীরে প্রবেশ করেছিল, সেটা আমার শক্তি ছিল না। সূর্য অবাক। তাহলে কার? তমরাজ উত্তর দিল, তোমার মায়ের বংশের প্রাচীন রক্ষকের শক্তি। তোমার মধ্যে আলো এসেছে সূর্যবংশ থেকে, আর অন্ধকার এসেছে সম্রাট শূন্যদের উত্তরাধিকার থেকে। এই 2 শক্তির মিলনই তোমাকে সপ্তম উত্তরাধিকারী করেছে। সূর্য ধীরে নিজের কপালের চিহ্ন স্পর্শ করল। এবার সে বুঝতে পারল, তার জীবনের 2 দিকই আসলে একটি সম্পূর্ণ উত্তরাধিকারের অংশ। ড্যাশ ড্যাশ ড্যাশ। শেষ পরীক্ষা। তমরাজ হাত তুলল। তার চারপাশের অন্ধকার আবার বিশাল হয়ে উঠল। কিন্তু উত্তরাধিকারী হওয়া যথেষ্ট নয়। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। সূর্য জিজ্ঞাসা করল, কি সিদ্ধান্ত? তমরাজ বলল, তুমি কি আলো ও অন্ধকারকে একসঙ্গে গ্রহণ করবে, নাকি একটি শক্তিকে ধ্বংস করে অন্যটিকে বেছে নেবে? সূর্য তার মায়ের দিকে তাকাল, তারপর বীর ও বন্ধুদের দিকে, শেষে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি কোনো শক্তিকে ধ্বংস করব না, আমি দুটোকেই নিয়ন্ত্রণ করব। তার কপালের চিহ্ন জ্বলে উঠল। সোনালি ও কালো আলো একসঙ্গে আকাশে উঠে বিশাল বৃত্ত তৈরি করল। তমরাজ প্রথমবার হাসল। ঠিক এই উত্তরটাই আমি চেয়েছিলাম। কিন্তু হঠাৎ আকাশের ওপরে তৃতীয় একটি শক্তির উপস্থিতি অনুভূত হল। তমরাজের মুখের হাসি মিলিয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, না। সূর্য প্রশ্ন করল, কি হয়েছে? তমরাজ ধীরে বলল, ও এসে গেছে। দূর আকাশে একটি বিশাল কালো দরজা খুলতে শুরু করল। তার ওপার থেকে অজানা এক কণ্ঠ ভেসে এল, তমরাজ, তোমার পরীক্ষা শেষ। এবার সপ্তম উত্তরাধিকারী আমার। সবাই আকাশের দিকে তাকিয়ে রইল। সূর্য বিজয় ধনুক শক্ত করে ধরল। কারণ সে বুঝতে পারল, তমরাজ আসল শত্রু ছিল না, তার পেছনে আরও ভয়ঙ্কর কেউ আছে। চলবে। যদি আপনার এই ভিডিও ভালো লাগলো, লাইক এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউবে চ্যানেল ইন সাপোর্ট।